অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। হঠাৎ কারো পায়ের শব্দে মুহূর্তেই সজাগ হয়ে উঠল তার মস্তিষ্ক। চোখের পানি মুছে রিভলভার বের করে পেছনে ঘুরতেই বিদ্যুৎ গতির এক লাথি এসে বসল নাক বরাবর। বিকট শব্দে ছিটকে পড়ে গেল অফিসার মাহেশ। মাথার উপর ছায়া ফেলে দাঁড়ালো সুগঠিত দেহের এক নারী। আত্মবিশ্বাসী ভঙ্গিতে পিছনের পকেট থেকে আইডি বের করে ভ্রূণ নাচালো সে। তারপর ভারী নির্দয় কণ্ঠে বলে, পিবিআই। মাটিতে পড়ে থাকা মাহেশ ধীরে ধীরে চোখ তুলে তাকালো। কাঁধ ছুঁই ছুঁই চুল সেই মুখটা দেখে বিস্ময়ের সঙ্গে অবিশ্বাস মিশে গেল তার গলায়। অস্পষ্টতা বলে উঠল, লারা স্ট্রোন। অফিসার প্রেম আহসান। রমণীর ঠোঁটের কোণ ধূর্ত এক হাসিতে হেলে পড়ল একপাশে। অস্বাভাবিক রকমের সজ্জল ফর্সা মুখশ্রীতে একরকম চাকচিক্য মিশে আছে। ঠোঁটের কোণে সেই ধূর্ত হাসিতে অন্তর্নিহিত রহস্যময় কিছু একটা রয়েছে, হয়তো তাচ্ছিল্য, নয়তো বিজয়ের উল্লাস, কিংবা নিঃশব্দে মোহ ছড়ানো শরীরী ভঙ্গিতে সে এগিয়ে এসে দাঁড়ালো বিস্ময়ে পাথর হয়ে যাওয়া অফিসার মাহেশের সামনে, ওরফে প্রেম আহসানের সম্মুখে। ছদ্মবেশধারীর জমে যাওয়া মস্তিষ্ক কিছুতেই ছুঁতে সক্ষম হল না 4 বছর আগে ফেলে আসা অতীত এত বছর পর হঠাৎ প্রলয়ের মতো উদ্ভব হওয়ার রহস্য। এটা হ্যালোসিনেশন না তো? প্রেম নির্বাক স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে লারার দিকে। বিস্ময়ের উত্তাল ঘেউ প্রতি সেকেন্ডে সেকেন্ডে আছড়ে পড়ছে অন্ধকার আচ্ছন্ন বক্ষ গহ্বরে। তবে সে উত্তাল পাতাল স্রোত জলোচ্ছ্বাসে রূপ নেওয়ার আগেই রহস্যের সমস্ত যোগসূত্র উন্মোচিত হল। লারা পিছনের পকেট থেকে ছোট্ট একটি অসম্পূর্ণ পকেট ডায়েরি বের করল। ডায়েরির পাতায় চোখ বুলানোর আগে আরেকটিবার তাকালো বিস্ময়ে কুলে স্থির বিমূর্ত দৃষ্টিজোড়ার দিকে। অতঃপর দীর্ঘশ্বাস প্রায় শ্বাস প্রলব্ধ স্বরে পড়তে শুরু করল। বাইজি প্রথা ততদিনই ইতিহাসের পাতায় উঠে গেলেও মনোরঞ্জনের নামে গৃহাভ্যন্তরে লীলা খেলার আয়োজন তখনও সমাজের অন্ধকার এক কোণে জীবিত ছিল। কিছু অভিজাত পরিবারে পতিতা ডেকে এনে গোপন আসর বসানো ছিল এক প্রকার নীরব ঐতিহ্য। ঠিক তেমন ঘটনাই ঘটত বিক্রমপুরের আহসান খানদানি পরিবারে। মোগল সাম্রাজ্যের আমলে এই পরিবার জমিদারির গৌরবে উজ্জ্বল ছিল। আহসান বংশের শীর্ষে তখন ইয়াহিয়া আহসান। তিনি ছিলেন ক্ষমতা ও প্রতিপত্তির প্রতীক, কিন্তু সেই ঐশ্বর্য দীর্ঘস্থায়ী হয়নি। ইয়াহিয়া আহসানের মৃত্যুর পর পরিবারের হাল ধরেন একমাত্র উত্তরাধিকারী কিবরিয়া আহসান। বাহ্যিক আভিজাত্যের আড়ালে তার ব্যক্তিত্বে ছিল উদ্ধত অহংকার, আর চরিত্রে ছিল নানান গোপন পঙ্কিলতা। বাইজি প্রথা উঠে গেলেও তার লালসার অবসান ঘটেনি। 4 কন্যা ও একমাত্র পুত্র ছিল কিবরিয়া আহসানের, কিন্তু নিয়তের নির্মমতায় অকালেই মৃত্যু হয় সেই পুত্রের। শোক সামলাতে না পেরে অল্প সময়ের ব্যবধানে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান পুত্রবধূও। বিস্তীর্ণ পরিবারের ভিতর থেকে শেষমেশ কেবল একটি শিশু, প্রণয়, বেঁচে থাকে। প্রণয় ছোটবেলা থেকেই দাদার অশেষ স্নেহে বড় হয়ে ওঠে। বাবা মায়ের শূন্যতা কিবরিয়া আহসান সচেতনভাবেই তার কাছে পৌঁছতে দেননি। অভাবীর বেদনা ছুঁতে পারেনি প্রণয়ের শৈশব, কিন্তু সময়ের নিয়মে পড়াশোনা তাকে ধীরে ধীরে দাদার ছায়া থেকে দূরে সরিয়ে নেয়। স্কলারশিপ অর্জন করে উচ্চশিক্ষার উদ্দেশ্যে সে পাড়ি জমায় নিউ ইয়র্কে। প্রণয়ের প্রস্থান কিবরিয়া আহসানের জীবনে কোনো শূন্যতা আনেনি, বরং তার লীলা খেলা আরও গভীর, আরও উন্মুক্ত রূপ নেয়। প্রতিদিনই নতুন নতুন মেয়ের আনাগোনা এগে থাকত সেই প্রাচীন জমিদার বাড়িতে। ছুটি কাটাতে বাড়ি ফিরে প্রণয় এসব দেখেও না দেখার ভান করত। দাদাজানের প্রতি বুকের গভীরে জমে থাকা রাগ কখনোই প্রকাশে আসেনি। নীরব আত্মসংযমেই সেসব এড়িয়ে চলত। দাদাজান মাঝে মধ্যে ইচ্ছাকৃত উস্কানি দিতেন যেন তাকে সেই কুরুচিপূর্ণ জগতে টেনে নেওয়া যায়, কিন্তু প্রণয় এসবে কোনোদিনই আগ্রহ দেখায়নি। তবে একজনকে সে এড়িয়ে যেতে পারেনি, আর সে হল জবা। প্রথম দেখাতেই কোনো প্রস্তুতি ছাড়াই ভয়ঙ্করভাবে প্রেমে পড়ে যায় প্রণয়, অথচ সেই প্রেমের কথা সে সঙ্গে সঙ্গেই সপ্তদোষী জবার কাছে প্রকাশ করেনি, বরং সেদিনই প্রথমবারের মতো দাদাজানের সামনে গিয়ে তার আর্জি জানায় সে ওই ঘৃণ্য আয়োজনের অংশ হতে চায়। দাদাজান প্রথমে বিস্মিত হলেও মুহূর্ত পরেই ঠোঁটের কোণে কৌতুকের হাসি খেলিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যান। বদ্ধ সেই ঘরে রয়ে যায় শুধু প্রণয় আর জবা। সপ্তদোষীর শরীরের অদৃশ্য কাঁপুনেই প্রণয় বুঝে যায় এই মেয়েটি এখনও ফুলের মতো পবিত্র, আর সেই পবিত্রতাই ভাঙার জন্য আজ তাকে এখানে পাঠানো হয়েছে। কিন্তু প্রণয় সেই পবিত্রতা অপবিত্রতার হাতে সঁপে দেয়নি। সে রাতে সে স্পর্শ করেনি, শুধু নিঃশব্দ নিষ্প্রাণ চোখে দেখে গেছে জবাকে। তার অপূর্ব সৌন্দর্যে বিমোহিত হয়ে কেটে গেছে পুরো রাত। এভাবে 1 রাত, 2 রাত, রাতের পর রাত। শেষমেশ এক ঝড়ের রাতে প্রণয় নিজের মনের কথা জানায় জবাকে। ততদিনে সপ্তদোষীর বুকেও প্রেমের কুড়ি ফুটে উঠেছে। সে রাতে জবা প্রণয়কে খালি হাতে ফেরায়নি,
প্রণয় আহ্বানে সে সাড়া দিয়েছিল স্বেচ্ছায়, নিঃসংকোচে। তবে তাদের ভালোবাসার পথ ছিল না মসৃণ। প্রণয় জানত তার দাদাজান আর এই সমাজ কেউই এই সম্পর্ক মেনে নেবে না, বরং বিকৃত ভাদ পেতে এই প্রেম চূর্ণ করবে, পবিত্র ফুলকে অপবিত্র আখ্যা দিয়ে শাস্তির নির্দেশ দেবে। তাই দাদাজানকে জানানোর আগেই সে গোপনে জবাকে বিয়ে করে নেয়। এরপর যখন সত্যটি জানানো হয় তখন আর কোনো কথা শোনা হয়নি। এক মুহূর্তেই প্রণয় হয়ে যায় ত্যায্যপুত্র। তবে এই ত্যায্যপুত্র হওয়ার মধ্যে প্রণয়ের কোনো আক্ষেপ ছিল না, বরং এর মধ্যেই সে খুঁজে পেয়েছিল অদ্ভুত স্বস্তি, একটি বড় দায় থেকে মুক্তি। দাদাজানের কাছ থেকে দূরে সরে গিয়ে অন্তত একজন মানুষের জীবন সে বিপদমুক্ত করতে পেরেছিল, যেই মানুষটির কাছে সে চিরকৃতজ্ঞ, দাদাজান। জবার কাছ থেকেই প্রণয় জানতে পারে সময়ের সাথে সাথে পতিতাবৃত্তির অন্ধকার জগতে জন্ম নিয়েছে আরও নিকৃষ্ট এক খেলা। সেখানে দেহ বিলানোর প্রলোভনের আড়ালে কেড়ে নেওয়া হতো প্রাণ, ছিনিয়ে নেওয়া হতো সর্বস্ব। এদের একটি সংঘবদ্ধ দল ছিল, যা বিভিন্ন জেলায় নীরবে ছড়িয়ে পড়েছিল। সুন্দরী মেয়েদের টোপ বানিয়ে ধীরে ধীরে দেহের মোহে বন্দি করে একসময় সবকিছু, সম্পদ, পরিচয়, এমনকি প্রাণ পর্যন্ত কেড়ে নিত ওরা। জবা ছিল সেই অন্ধকার জগতেরই একজন সদস্যের অবৈধ জন্ম পরিচয়ের গ্লানি তাকে তাড়িয়ে বেড়াত। সে পালাতে চাইত এই মরীচিকার জীবন থেকে, এই অভিশপ্ত বৃত্ত থেকে। হয়তো সেই কারণেই সেদিন রাতে যখন তাকে জোর করে টোপ হিসাবে পাঠানো হয়েছিল, ভাগ্যের অদ্ভুত খেলা, সে এমন একজন মানুষের সামনে দাঁড়িয়েছিল যে তাকে ব্যবহার করেনি, বরং মুক্তির পথ দেখিয়েছিল। খানদানি আহসান পরিবারের ছেলে এক পতিতাকে বিয়ে করেছে, এই কথাটি বাতাসের মতো ছড়িয়ে পড়ে পুরো বিক্রমপুরে। এতদিন যে আভিজাত্যের মুখোশ সমাজের চোখে ঝুলেছিল, সেটা এক ঝটকায় খুলে পড়ে। কিবরিয়া আহসানের আসল চরিত্র সকলের সামনে উন্মোচিত হয়। মানুষ জানতে পারে রাতের আধারে আহসান মঞ্জিল আসলে কী লীলাভূমিতে রূপ নিত। এই প্রকাশ্য লজ্জা আর জমে থাকা ক্ষোভে কিবরিয়া আহসান ধীরে ধীরে সেসব কুরুচিপূর্ণ কর্মকাণ্ড থেকে সরে আসেন। শুধু সরে আসাই নয়, পতিতাদের প্রতি তার মনে জন্ম নেয় বিকৃত ঘৃণা। সেই ঘৃণার বহিঃপ্রকাশ ঘটে বিক্রমপুরের সেই কুখ্যাত পতিতাবৃত্তির বস্তি উচ্ছেদের মাধ্যমে। তবে ততদিনে প্রণয় জবাকে নিয়ে পাড়ি জমিয়েছে নিউ ইয়র্কে। বিদেশের মাটিতে অতীতের গ্লানি, অপমান আর ভয়কে পেছনে রেখে তারা শুরু করে একেবারে নতুন জীবন। প্রণয় নিজের পড়াশোনার পাশাপাশি জবাকেও শিক্ষার আলোয় নিয়ে আসে, ধীরে ধীরে তাকে আত্মনির্ভরশীল করে তোলে। কর্মসংস্থানের সংকট কাটাতে প্রণয় একটি নার্সারি প্রতিষ্ঠা করে দেয় ওকে। জবা ছোট্ট একটা সংসারের সাথে পেয়েছিল একটা বাগান, যেখানে তার মতোই রঙিন রঙিন ফুল ছিল। হেসে খেলে কাটছিল তাদের দিনগুলো। বাংলাদেশ ছাড়ার পর আর কেউ পেছনে ফিরে তাকায়নি। স্মৃতির শহর, রক্তের সম্পর্ক সবই জেনে দূরের কোনো ধোঁয়াটে অধ্যায়ের পরিণত হয়েছিল। দীর্ঘ 7 বছরের সংসার জীবনের পর জন্ম নেয় প্রেম আহসান। প্রেম ছিল বাবা মায়ের চোখের মণি, সুখের সাগরে ভেসে যাচ্ছিল তাদের দিনগুলো। কিন্তু সেই সুখ দীর্ঘস্থায়ী হল না। অমাবস্যার মতো ঘোর অন্ধকার নেমে এলো আমাদের জীবনে। আমার বয়স যখন মাত্র 3 বছর, তখন ক্যান্সারের কাছে হার মানে বাবা। এক মুহূর্তেই সব কিছু স্তব্ধ হয়ে যায়। মা ভেঙে পড়েছিলেন, তবু আমার দিকে তাকিয়ে নিজেকে টিকিয়ে রেখেছিলেন। বাবার রেখে যাওয়া নার্সারির আয়েই আমাদের জীবন খুব ভালোভাবে চলছিল। তাছাড়া বাবা আমার নামেও অনেক কিছু রেখে গিয়েছিলেন। ধীরে ধীরে সংসারের ছন্দ আবার আগের মতোই হয়ে আসে। বাবার শূন্যতা ছাড়া আর কোনো কিছুর অভাব ছিল না। মা যে হাত ধরে পরিবার ছেড়েছিলেন, দেশ ছেড়েছিলেন, অভিশাপের জীবন পেছনে ফেলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলেন, বাবার চলে যাওয়ার পরেও সেই হাতের মোহ কাটিয়ে তিনি নতুন করে ভাবতে পারেননি। আমরা একা ছিলাম, কিন্তু ভালো ছিলাম। তবু নিয়তি যেন আমাদের সেই ভালো থাকাটুকুও বেশি দিন সহ্য করল না। লোলুপ শয়তনরা তখনও আমাদের পিছু ছাড়েনি। সেই বিকৃত লোভী পতিতাদের সার্কেল ততদিনে দেশ পেরিয়ে বিদেশে ছড়িয়ে পড়েছে। সাময়িকভাবে থেমে গেলেও তারা ফিরে এসেছিল আরও ভয়ঙ্কর রূপে। তাদের সোর্সের মাধ্যমেই নিউ ইয়র্কে আমার মায়ের খোঁজ পায় তারা, যার জন্য একসময় পথে বসাতে চেয়েছিল, যাকে হারিয়ে তারা অপমান বয়ে বেড়াচ্ছিল, তাকে আবার এত বছর পর সামনে পেয়ে পুরনো প্রতিহিংসা নতুন করে জেগে ওঠে। সে রাতে আমি ছিলাম গভীর ঘুমে। হঠাৎ অনুভব করলাম কেউ আমার হাত পা মুখ বেঁধে ফেলছে। ভয়ে চোখ খুলতেই দেখলাম মা। মায়ের শরীর কাঁপছিল, চোখে জমেছিল আতঙ্ক, নিঃশব্দে কাঁদছিল মা। আমি কথা বলতে চেয়েছিলাম, ডাকতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। মুখে বাঁধা কাপড় শুধু নিঃশ্বাসকেই বাঁচিয়ে রেখেছিল। মা বারবার দরজার দিকে তাকাচ্ছিল। বাইরে থেকে কেউ প্রচণ্ডভাবে ধাক্কা দিচ্ছে, মনে হচ্ছিল এই বুঝি দরজাটা ভেঙে পড়বে। সেই মুহূর্তে মা আমাকে শেষবারের মতো বুকে চেপে ধরেছিল, এমন শক্ত করে যেন তার সমস্ত প্রাণশক্তি আমাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছিল।
মা শেষবারের মতো আমার কপালে গভীর কাপা এক চুমু এঁকে দিয়েছিল। তারপর আমাকে খাটের নিচে লুকিয়ে ফেলে। শেষবার শুধু ফিসফিস করে বলেছিল, তোকে বাঁচতে হবে বাবা, ওদের শাস্তি দিতে হবে। সেই কথাগুলোই হয়তো আমাকে বাঁচিয়ে রেখেছিল, আর বাঁচার সঙ্গে সঙ্গে প্রতিশোধের বীজ বপন করে দিয়েছিল আমার ভেতরে। এর মধ্যে ওরা দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। খাটের নিচে লুকিয়ে থাকা আমি নিজের চোখে দেখেছি কিভাবে ওরা মায়ের বুকের ওপর হাঁটু চেপে ধরে তাকে জবাই করেছিল। মুহূর্তেই চারপাশ রক্তে ভেসে যায়। যখন ধারালো অস্ত্র মায়ের গলায় বসছে, সেই সময়েও মা ঘাড় ঘুরিয়ে আমার দিকেই তাকিয়েছিল। মৃত্যুর একেবারে শেষ প্রান্ত পর্যন্ত তার চোখ আমাকে বলছিল আমি যেন বের না হই। হ্যাঁ, আমি বের হইনি, চেষ্টা করেছিলাম, শরীর কাঁপছিল, নিঃশ্বাস আটকে আসছিল, কিন্তু একসময় হাল ছেড়ে দিয়েছিলাম, কারণ আমাকে বাঁচতেই হতো, ওদের শাস্তি দিতেই হতো। সেদিন আমি খুব কেঁদেছিলাম। তারপর বছরের পর বছর আর ঘুমোতে পারিনি। চোখ বন্ধ করলেই ভেসে উঠত মায়ের গলা কাটার সেই দৃশ্য। রক্ত, দৃষ্টি, শেষ তাকানো সব একসাথে ফিরে আসত। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম আমি বদলে যাচ্ছি। এভাবেই একদিন অজান্তেই আমি মানুষ থেকে অমানুষে পরিণত হই। আমি টের পেলাম আমার আর কষ্ট হয় না। আমি স্বাভাবিকভাবে হাসতে পারি, কথা বলতে পারি, বাঁচতে পারি। কিন্তু সেই দিনের ট্রমা থেকে কখনোই বের হতে পারিনি। ভেতরে কোথাও এক অন্ধকার স্থায়ী হয়ে গেছে, যেখানে মায়ের চোখ এখনো তাকিয়ে থাকে আর আমি এখনো লুকিয়ে থাকি খাটের নিচে। বাবার এক বন্ধুর সহায়তায় পড়াশুনো শেষ করি। তারপর কঠোর নির্মম শৃঙ্খলায় আর লোহার ইচ্ছাশক্তিতে নিজেকে গড়ে তুলি একজন স্পাই হিসেবে। ভেবেছিলাম অতীতকে পেছনে ফেলে দিয়েছি, ভেবেছিলাম স্মৃতি মরে গেছে, কিন্তু কিছু স্মৃতি মরে না, ওরা শুধু ঘাপটি মেরে থাকে। কাজে যোগ দেওয়ার পরপরই আমি আবার সেই পুরনো গন্ধ পাই, ঠিক সেই নোংরা ছায়া যেখান থেকে আমার মায়ের মৃত্যু এসেছিল। তখনই বুঝে যাই আমি আসলে কিছুই ভুলিনি, আমি কখনো ভুলতেই পারিনি। তাদের খুঁজতে শুরু করলাম। খোঁজ নিতে নিতে জানতে পারি মায়ের হত্যার সঙ্গে জড়িত অনেকেই ততদিনে মরেছে, কেউ অসুখে, কেউ দুর্ঘটনায়। কিন্তু সেটা কোনো বিচার ছিল না, বিচার বাকি ছিল। জীবিত ছিল মাত্র 12 জন, তার মধ্যে 6 জন ছিল বাংলাদেশে। আর তখনই শুরু হয় আমার প্রতিশোধ। আমি তাদের মারিনি, আমি তাদের শেষ করেছি, ঠিক যেমন করে তারা আমার মাকে শেষ করেছিল। আমি তাদের শরীরকে ফুলের মতো ছুঁইনি, ফুলের সম্মান তারা পায় না। আমার সমস্ত ক্ষোভ আমি ঢেলে দিয়েছিলাম তাদের ঠোঁটে, সেই ঠোঁটে যেগুলো একদিন হাসছিল যখন আমার মায়ের গলায় ছুরি চালানো হচ্ছিল। আমি চেয়েছিলাম মৃত্যুর আগে তারা সেই হাসিটা হারাক, চেয়েছিলাম আতঙ্কে তাদের মুখ বিকৃত হোক, চেয়েছিলাম তারা বুঝুক শিকার হওয়া কাকে বলে। আমি ছিলাম ঠান্ডা, ভয়ঙ্করভাবে ঠান্ডা, কারণ আমি তখন আর শুধু একজন মানুষ নই, তখন আমি স্বয়ং নিজেই প্রতিশোধ। প্রতিটি মৃত্যুর সঙ্গে সঙ্গে আমি কিছুটা হালকা হয়েছি, আবার কিছুটা শূন্যও, কারণ প্রতিশোধ শান্তি দেয় না, এটা শুধু আগুন নিভিয়ে ছাই রেখে যায়। তবুও আমি থামিনি, থামতে পারিনি। আমার মায়ের শেষ তাকানো চোখ আমাকে থামতে দেয়নি। আমি জানি আমি যা করেছি তা ক্ষমার যোগ্য নয়, কিন্তু ওরা যা করেছিল তা বাঁচার যোগ্য ছিল না। অসমাপ্ত ডায়েরির শেষ প্রান্তে এসে থামতে হলো লারাকে। শেষের 4টি পৃষ্ঠা শূন্য, হয়তো এই শূন্যতাই তাকে দিয়েছে অসমাপ্ত নাম। লারা চোখ তুলে তাকালো প্রেমের দিকে, তার চোখের কোলে থই থই ঘন বর্ষা। সংক্ষিপ্ত এই কাহিনীটি সে হয়তো অযথাই অতিমাত্রায় গভীরভাবে অনুভব করত বলেই ডায়েরিটা পড়তে গেলেই তার চোখ দুটি বাষ্পে ভিজে উঠত। তার ধূর্ত কৌশলে নিজের সামান্য ভঙ্গুরতা আড়াল করে সে আবার তাকালো প্রেমের দিকে। প্রেম একদৃষ্টিতে মাটির দিকে চেয়ে আছে, গাল ভেজা, চোখের পাপড়ি কাঁপছে। আমার চোখের সামনে ওরা আমার মাকে জবাই করেছিল। ওদের হাঁটু ছিল আমার মায়ের বুকে, যে বুকের দুধ পান করে আমি বড় হয়েছি। ওদের আমি কিভাবে ছেড়ে দিতাম? লারা নিঃশব্দে এগিয়ে এসে রিভলভার প্রেমের কপালে ঠেকাতে উদ্যত হতেই অকস্মাৎ ঝড়ের বেগে উঠে দাঁড়ালো প্রেম। মুহূর্তের মধ্যেই নিজের রিভলভার বের করে সোজা ঠেকালো নিজের কপালে। লারার চোখে এক চিলতে বিস্ময় ঝলক ওঠে সাময়িকভাবে। প্রেম দুপাশে মাথা নাড়িয়ে বলল, না, যে হাতে মানুষের হাতে হ্যান্ডকাফ পরিয়েছি সেই হাত আমি আর শিকলে বাঁধব না। প্রেম ভেবেছিল লারা হয়তো তাকে চাপা হুঁশিয়ারি দেবে, আত্মসমর্পণের নির্দেশ দেবে, কিংবা অনুনয় করবে নিজেকে শেষ না করার জন্য। কিন্তু তার ধারণার একটাও সত্যি হলো না। সে জানত লারা সাহসী, তবে এতটা শান্ত স্নায়ু, এতটা ভয়ঙ্কর নিয়ন্ত্রণ এটা কল্পনাতেও ছিল না। হঠাৎই অতর্কিতে ঘূর্ণির বেগে নিখুঁত কৌশলে লারা লাথি মেরে প্রেমের হাত থেকে রিভলভার উড়িয়ে দিল। তারপর মুহূর্তের মধ্যেই সেটি ক্যাচ করে নিল সে। প্রেম চমকে উঠে থমকে গেল, হতবাক দৃষ্টিতে লারার দিকে তাকিয়ে রইল। লারা বাঁকা হাসল, নিজের রিভলভারটি পিছনের পকেটে গুঁজে রেখে প্রেমের রিভলভার দিয়েই আবার তাকে গান পয়েন্টে নিল। চোখের ইশারায় আত্মসমর্পণ করে বসতে বলল।
চাইলেই নিরস্ত্র অবস্থাতেও লারার সঙ্গে লড়তে পারত প্রেম, কিন্তু সেই লড়াইয়ের জন্য যে শক্তি দরকার তা নিজের শরীরে খুঁজে পেল না সে। বসে পড়ল প্রেম, তবে সারেন্ডার করে নয়। ভাঙা ইমারতের মতো ধসে পড়ল তার শরীর। ব্যর্থতার গ্লানিতে কেঁপে উঠল শরীর। কণ্ঠস্বর ভেঙে বেরিয়ে এলো, আমার প্রতিশোধ এখনো শেষ হয়নি। খুব শীঘ্রই রাস্কেলটাকে মারতে নিউ ইয়র্ক যাচ্ছি। লারা শব্দহীন পদচ্ছাপে এগিয়ে এলো। প্রেমের সামনে হাঁটু ভেঙে বসল। চারপাশে নীরবতাকে বিস্ময়ে ভিজিয়ে দিয়ে আলতো করে দুহাতের আঙুলে আগলে ধরল প্রেমের গাল। মোমের মতো নরম কণ্ঠে বলল, নেই তো? প্রেম চোখ তুলে তাকালো, চোখে মুখে টাটকা কৌতূহল। লারা বুড়ো আঙুলের মৃদু ঘর্ষণে প্রেমের চোখের জল মুছে দিল। পরের দুঃখে জর্জরিত হয়ে ব্যথাক্লিষ্ট কণ্ঠে সাবলীলভাবে বলল, আমি শয়তানটাকে বাঁচিয়ে রাখিনি। প্রেম স্তব্ধ হয়ে গেল। লারা তাকালো তার নিকষ কালো চোখের তাড়ায়। এক চোখের ওপর হাত রাখল লারা। এই চোখে কি আছে প্রেম? এই চোখে কি প্রেম আছে? হ্যাঁ, প্রেম আছে এই চোখে। প্রেম তখনও নির্বাক। ধীরে ধীরে লারার অভিবৃত্তি বদলে যাচ্ছিল। চোখে ভেসে উঠল দীর্ঘদিনের চেপে রাখা আকাঙ্ক্ষা। ঠোঁটের কোণে কিসের যেন এক অদ্ভুত প্রশান্তির আভাস। ভয়েও বুঝি প্রেম হয়? মানে? অকস্মাৎ লারা ঝুঁকে এলো। আর কালক্ষেপণ না করে প্রেমের চোখের পাতায় চুমু খেল। প্রেম পাথরের মতো শক্ত হয়ে গেল। নির্বিবাদী অথচ ভয়ঙ্কর শান্ত মানুষটি আবার পরম আবেশে চুমু খেল প্রেমের আরেক চোখে। তারপর নিষ্প্রভ নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার চোখে। প্রেম বিস্ময়ে জমে গিয়ে হরিণ শাবকের মতো ফ্যালফ্যালে দৃষ্টিতে তাকিয়ে আছে লারার চোখে। তার লাই ডিটেক্টিং প্রশিক্ষণের সুবাদে লারার চোখে সে যা দেখল তাতে তার শরীরের শিরা উপশিরা কেঁপে বেজে উঠল। হারিয়ে যাওয়া একটি শিশুকে যেমন কেউ পরম মমতায় বুকে জড়িয়ে ধরে, ঠিক তেমন করেই লারা প্রেমকে নিজের বুকের ভেতর টেনে নিল। নরম কণ্ঠে বলল, তোর সেই ভয়ার্থ চাহনির তীব্র আকর্ষণ থেকে এখনো আমি রেহাই পাইনি অফিসার। যার কথায় একসময় শান দেওয়া করাতের মতো ধার ছিল, সেই কণ্ঠের এমন নিদারুণ কোমলতা প্রেমকে আরও শক্ত করে জড়িয়ে ধরতে বাধ্য করল। মানে? লারা সোজা হয়ে দাঁড়ালো, আবারও দুহাতে চেপে ধরল প্রেমের গাল। গভীর রাতের মতো কালো চোখে চোখ রেখে বাঁকা হাসল। তারপর ফোন বের করল। স্ক্রিনে ভেসে উঠল সাইকোপ্যাথ প্রেমের খুনের উল্লাস। দৃশ্যটা চোখে পড়া মাত্র প্রেমের দৃষ্টি বিস্ফোরিত হয়ে উঠল। মুহূর্তেই বুঝে গেল এই মেয়েটা তার কল্পনার থেকেও ভয়ঙ্কর। এতটাই ভয়ঙ্কর যে সোজা আঙুলে কাজ না হলে আঙুল বাঁকাতেও 1 সেকেন্ড দেরি করে না। নিজের কর্মই প্রেমের কাছে তার আদর্শ। এটা তার মায়ের স্বপ্ন ছিল, আর সেই স্বপ্নে সে দাগ লাগাতে পারবে না। নিজের পেশাকে সে সন্তানের মতো আগলে রেখেছে, সম্মান করেছে, লালন করেছে। সেই পেশায় কালি লাগুক যাকে সবাই আইনের রক্ষক হিসেবে চেনে, তাকে খুনি বলা হোক, কাদা ছোড়া হোক, আঙুল তুলে হাসা হোক, এগুলো প্রেম আহসান মানতে পারে না। সে যা করেছে তা ভুল ছিল না। এটা যেমন সত্য, তেমনি এটাও সত্য যে মানুষ তাকে বিশ্বাস করবে না। হঠাৎ করেই প্রেম স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উচ্চস্বরে হেসে উঠল। হাসতে হাসতে লারার কাঁধে হাত রেখে সামনে এগোতে এগোতে বলল, আহ লারা জানস, আমি তো মজা করছিলাম। চলো যাই, বিয়ে করি। দেনমোহর কিন্তু বেশি দিতে পারবো না, যদি আবার ডিভোর্সের দরকার পড়ে। প্রেম ভয়ঙ্কর, তার থেকেও ভয়ঙ্কর প্রেমে পড়ার সেই প্রথম মুহূর্ত। নয়তো যে একদিন মারতে এসেছিল তার প্রেমেই বা কিভাবে হৃদয় বাঁধে। আজ থেকে 4 বছর আগে ঠিক এমনই এক ভয়ঙ্কর রাত নেমে এসেছিল। শিকারের খোঁজে বের হয়েছিল প্রেম, আর সেই একই রাতে ছদ্মবেশে ডাবল খুনের এক আসামির সন্ধানে পথে নেমেছিল লারা। ভুলের খেলায় প্রেম সেদিন লারাকেই শিকার ভেবে আক্রমণ চালায়। দুজনেই ছিল প্রশিক্ষিত। ধস্তাধস্তি তাই রূপ নেয় নিখুঁত সংঘর্ষে। কিন্তু এক মুহূর্তে সব বদলে যায়। লারার আইডিতে চোখ পড়তেই প্রেম শিউরে ওঠে, চোখে জমে ওঠে আতঙ্ক। আর 1 সেকেন্ড দেরি না করে সে পালিয়ে যায় অন্ধকারে। তবে রেখে যায় 2টি জিনিস, তার ভয়ার্থ চোখের এক অদ্ভুত মোহ আর সেই পকেট ডায়েরি। প্রেম সেদিন খুব ভয় পেয়েছিল তার সব সত্য উন্মোচিত হয়ে যাওয়ার আশঙ্কায়। তাই তো সে দেশ ছেড়ে পালিয়ে আসে বাংলাদেশে। নাম, পরিচয়, জীবন সবকিছু বদলে নতুন করে সিআইডিতে যোগ দেয়। সে পারলেও সবকিছু নতুন করে শুরু করতে পারেনি লারা। আঘাতপ্রাপ্ত বাঘের মতোই প্রেমকে খুঁজে বেড়াতে থাকে লারা। শুরুতে সেটা কেবল হিসাব, এত বড় দুঃসাহসের পরিণাম কি হতে পারে তা বুঝিয়ে দেওয়ার জন্য। কিন্তু সময়ের সাথে সাথে প্রেমের ফেলে যাওয়া সেই ডায়েরি পড়তে পড়তে ক্ষোভ গলে করুণায় রূপ নেয়। ফলত প্রেম তার মায়ের খুনের প্রতিশোধ না নিয়ে পালিয়ে আসলেও লারার হাত থেকে মুক্তি পায়নি জানোয়ারটা। লারা নিজেকে কঠিন ধাঁচের মেয়ে বলে জানত। সত্যি কঠিন ছিল সে, নয়তো কেউ কি টানা 4 বছর নিজের সাথেই যুদ্ধ করতে পারে? নিগুম রাত কাটিয়েও মনকে বোঝাতে পারে যে ওই চোখে শুধু ভয় ছিল, কোনো আকর্ষণ নয়।
তবু শেষ পর্যন্ত আর পারেনি লারা। সে বুঝে যায় তার রাতের ঘুম ফিরিয়ে আনার জন্য এই পৃথিবীতে ভয়ার্থ চোখের সেই মানুষের স্পর্শের চেয়ে বড় কোনো অ্যান্টিবায়োটিক নেই। তারপর প্রেমের সন্ধানে ছুটে আসে বাংলাদেশ। কাজী অফিস থেকে বেরিয়ে দুজন রাস্তায় এসে দাঁড়ায়। লারা তার লাল বাইকটায় উঠে বসে প্রেমের দিকে ইশারা করল। প্রেমের মুখে না খুশি না অখুশি কিছুই ধরা পড়ল না। কপাল কুঁচকে অস্বাভাবিক রকম স্বাভাবিক গলায় জানতে চাইল, কোথায় যাচ্ছি? লারা বিরক্ত চোখে প্রেমের দিকে তাকালো, ঠোঁট বাঁকিয়ে বলল, কামিয়ার, বিয়ে করেছি আমরা, রাতটাকে একটু স্পেশাল না করলে হয় বুঝি? পর্ব ১৯। অকস্মাৎ মনে হলো নিদ্রায় আচ্ছন্ন সে শূন্যে ভাসছে। নিদ্রায় জমাট বাঁধা সংবেদনশীল দেহটা দুলছে, ভারসাম্য হারাচ্ছে। ফিসফিসানির আওয়াজ আর মিটিমিটি হাসির শব্দ সুরসুর করে প্রবেশ করছে শ্রুতিপথ ধরে। মস্তিষ্ক বুঝতে পারছে বৈসাদৃশ্যপূর্ণ কিছু একটা হচ্ছে, কিন্তু অন্তর্গত ঘুম নিজের সুখ ঘন সুপ্তি ভেঙে বিষয়টা ঘাটিয়ে দেখতে নারাজ। তারপর হঠাৎই দিবালোকের নরম রোদ উঁকি দিয়ে তার গায়ে ছুঁয়ে দিল। চোখের পাতায় আঠার মতো লেগে থাকা ঘুমে মিহি রোদের উষ্ণতা আঁচ ফেলতেই ইমামার চোখ মুখ কুঁচকে গেল। কিন্তু চোখ খোলার আগেই তার শরীর ছুঁড়ে দেওয়া হলো শূন্যে। দিকবিদিক শূন্য শরীরটি কনকনে শীতে ছুটে চলল। অবশেষে ঠান্ডা সুইমিং পুলের পানিতে আঁচড়ে পড়ে ঘেঁষে উঠল। নাকের অন্তঃস্থল এবং শ্রবণতন্ত্রে বরফোজ্জ্বল পানির আতঙ্কিত ছোঁয়া লাগতেই কাঁপন দিয়ে উঠল সর্বাঙ্গ। ইমামা কাঙারুর জয়ীর মতো লাফিয়ে পানির ভেতর থেকে দাঁড়াল। পুলের পানি তার বুক পর্যন্ত। শীতের এই সকালে বরফ ঠান্ডা পানিতে শরীর জবুথবু কাঁপছিল। দু হাতে নিজেকে আঁকড়ে ধরে রণমূর্তি ন্যায় সামনে তাকিয়ে চোখের সামনে যে দৃশ্য তা দেখে সে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। নতুন করে বিস্ময়ে বিস্ফোরিত হল। গৌরব আর অর্ক পুলের ওপরে দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে শৈশবে খেলাধুলোয় ছলকারি কৌশল খাটানো, দুষ্টুমি মেশানো সেই শয়তানি হাসি। ওদের আকস্মিক ঝড়ের অনুরূপভাবে অপ্রত্যাশিত উপস্থিতি পুলের বরফ জলকেও যেন কয়েক মুহূর্তের জন্য জমে যেতে বাধ্য করল। বিস্ময়ের আভা ছড়ানো মুখে স্তম্ভিত হয়ে ওদের দিকে নিষ্পলক তাকিয়ে থাকে ইমামা। কিন্তু সে অবস্থা খুব দীর্ঘস্থায়ী হয়নি। হাড় কাঁপানো এক কাঁপন সবাঙ্গে ঢেউয়ের মতো আছড়ে পড়তেই ইমামা চিৎকার করে উঠল, তোরা কি মানুষ? পুরুষালী টকবগে কণ্ঠ দুটো একসাথে আওয়াজ দিয়ে উঠল, না, আমরা কুত্তা। একে তো ঠান্ডায় শরীর কাঁপছে, তার উপর এদের এহেন নির্লিপ্ত আচরণ। রাগী ক্ষোভে ফেটে পড়ল সে, কুত্তাও তোদের থেকে ভালো। ওই প্রাণীগুলোরও ঘুমন্ত মানুষের উপর সহানুভূতি কাজ করে। তোল আমাকে। ইমামা হাত বাড়িয়ে দেয়, কিন্তু ওরা হাত গুটিয়ে নেয়। একজন আরেকজনের কাঁধে পিঠ ঠেকিয়ে ভাবলেশীন ভঙ্গিতে ঠোঁট উল্টায়। তো কুত্তা ডাকি তোকে তোলার জন্য? ওদের অনাসক্ত মুখ আর অনাসক্ত অঙ্গভঙ্গি দেখে দীর্ঘশ্বাস ছাড়ল ইমামা। সে জানে ঘ্যাড় তেরামির ওপর এদের পিএইচডি করা। তেরাদের সাথে তেরামি করলে হয় না, এদের নরম হয়ে বোঝাতে হয়। ইমামা অসহায়ের মতো মুখ করে অনুনয় করে, কামন ইয়ার এন্ড এটা। বেশিক্ষণ ঠান্ডা পানিতে থাকলে নিউমোনিয়া হয়ে মরব। গৌরব কুচকায়, তো? অবাক হয় ইমামা, মানে? গৌরব নির্বিকার গলায় বলল, তুই মরলে আমাদের কি? এই দুনিয়ায় একই চেহারার মানুষ 7 জন আছে। তুই মরে গেলে তোর আরেকটা ডুপ্লিকেট খুঁজে নেব। আমাদের অহংকারী, দেমাগী, আত্মগরিমায় ভরা কোনো বন্ধুর দরকার নেই। মুহূর্তেই ইমামার গোঁকটা বাসি ফুলের মতো মলিন হয়ে গেল। অপরাধীর মতো মাথা নুইয়ে ফেলল সে। অর্ক সোজা হয়ে দাঁড়াল, গম্ভীর কণ্ঠে বলতে শুরু করল, আচ্ছা ইমামা, তুই মন থেকে বলতো, আমাদের জায়গায় থাকলে তুই কি করতি? কারিব আমাদের জন্য কি ছিল সেটা তো জানিস, জানতি না? ও তো শুধু আমাদের বন্ধু ছিল না, আমাদের ভাই ছিল, সুখ দুঃখের সঙ্গী ছিল। এই সম্পর্ক তো একদিনের ছিল না, ছোটবেলা থেকেই আমরা একসঙ্গে। বন্ধুত্বের মানে বুঝতে শেখার পর থেকেই আমরা বন্ধু। একসঙ্গে বড় হয়েছি, স্কুল, কলেজ, ভার্সিটি, সব জায়গায় একসঙ্গে। কতজন আমাদের দলে ঢুকতে চেয়েছে, কিন্তু আমরা ঢুকাইনি। বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার ভয় ছিল। কিন্তু যখন সেই সার্কেল থেকে একজন হারিয়ে গেল আর তার পেছনে আমাদেরই একজন, তখন কি করতি বলতো? তোর তো বোঝা উচিত ছিল আমরা কতটা কষ্ট পেয়েছি। তোর উচিত ছিল আমাদের মাঝের সমস্যাটা মিটিয়ে ফেলার চেষ্টা করা, কিন্তু তুই সেটা করলি না। অভিযোগকে অভিমানে বদলে উল্টে তুই দূরে সরে গেলি। আমরাও কাছে এলাম না, তুইও ডাকলি না। ইমামা নিশ্চুপ, জবাব দেওয়ার মতো কোনো শব্দ খুঁজে পায় না সে। সত্যিই তো সে চেষ্টা করেনি? কদিন যোগাযোগ করতে চেয়েছিল, কিন্তু যখন বুঝেছিল ওরা ইচ্ছুক নয়, তখন নিজেই সরে এসেছে। ছোট থেকেই সে বড্ড অভিমানী, একরোখা।
নিজের জায়গায় সে ঠিক থাকার পরেও যদি কেউ তাকে ভুল বোঝে, সে সেই ভুল ভাঙাতে যায় না, উল্টে অভিমান বুকে নিয়ে নিজেকে গুটিয়ে নেয়, দূরত্ব বাড়ায়। ঠিক যেমনটা বাবার সাথেও করেছে। বন্ধুদের ভিড়ে ইমামা যেমন গায়ের রং, চুলের রং আর চেহারায় আলাদা, তেমনি স্বভাবেও। সে ভীষণ চাপা, কষ্ট, রাগ, অভিমান কিছুই ঠিকভাবে প্রকাশ করতে পারে না। হিয়া অর্ক তার সাদৃশ্য। এই দলের সবচেয়ে আবেগী হিয়া আর গৌরব। ইমামার হঠাৎ মনে পড়ে গেল মুসলিম বন্ধুর জানাজার পেছনে দাঁড়িয়ে হিন্দু বন্ধুটির সেই কান্না ভেজা আকুতি। আমার বন্ধু যদি কোনো ভুল করে থাকে, আমার বন্ধুকে তুমি মাফ করে দিও। জানাজার পেছনে দাঁড়িয়ে আকাশের দিকে 2 হাত তুলে গৌরব কাঁদছিল সেদিন। তোমার ধর্মের স্বাদ নেওয়ার সুযোগ হয়তো এই অধমের হয়নি, তবুও তোমার কাছেই চাই, আমার বন্ধুকে তুমি জান্নাত দিও খোদা। তুমি আমার ভাইকে নিয়ে গেছো, আমি তোমার উপর খুব রেগে আছি। আমার রাগ তখনই কমবে যেদিন আমার ভাই আমার স্বপ্নে আসবে, হাসি মুখে বলবে, আমি ভালো আছি রে গৌরব। তুমি কিন্তু আমার কথা রাখবা আল্লাহ। শুনেছি তুমি কাউকে ফিরিয়ে দাও না, আমাকেও ফিরিয়ে দিও। তোমার তো অনেক ক্ষমতা, অনেক দয়া। আমার বন্ধুকে নিজের কাছে ভালো রেখো তুমি, আমার ভাইকে যত্নে রেখো তুমি। ধর্মের ভেদাভেদের আগেও আমরা বন্ধু ছিলাম, আজ সেই বন্ধুর জন্য নিজের ধর্মের শিকল ছিঁড়ে আমি তোমার কাছে হাত জোড় করছি। আমার বন্ধুকে তুমি মাফ করে দিও, ওকে ভালো রেখো তুমি। মনের অজান্তেই চোখের কোল ভারী হয়ে গেল ইমামার। অনুভূতির দাবানলে পুড়তে পুড়তে শীতের তীব্রতাও ধূলিসাৎ হয়ে গেল। সেদিন শপিং মলের ঘটনার পর থেকে ভেতরটা কোথাও যেন ভেঙে চুরমার হয়েছিল তার। শয়তানটার জন্য অপ্রত্যাশিত একটা মায়া জন্ম নিয়েছিল মনে, যেটা নিজেকেই অবাক করেছিল। প্রশ্নের পর প্রশ্ন মস্তিষ্কের ধূসর প্রতিটি কোষে আন্দোলন তুলছিল, আর সেই আন্দোলন ধীরে ধীরে ধ্বংসস্তূপে রূপ নেয় যখন কাঙ্ক্ষিত মানুষটির কোনো সাড়া মেলে না। ইমামার অগাধ বিশ্বাস ছিল খানিকটা ভেঙে পড়া এই মানুষটাকে বাড়ি ফিরলেই সেই লোকটা আবার আগের মতো শক্ত করে তুলবে। ধমক দিয়ে হোক কিংবা নরম গলায়, যেভাবেই হোক ওর মনোবলটা ঠিক করে দেবে। লোকটা তো কথা দিয়েছিল পুরো পৃথিবীও যদি তাকে ভাঙতে চায় সে তাকে গড়ে তুলবে, অথচ এবার সে তা করল না, উল্টে 3 দিন ধরে একেবারে লাপাতা। ওই লোকটার চোখের আড়ালে তো কিছুই যাওয়ার কথা নয়, সে তো দেখেছিল মলে ঠিক কি হয়েছিল। শয়তানটা তার পেটে ছুঁয়েছিল, তবুও সে কিভাবে এতটা স্থির থাকতে পারল? তার ক্রোধ কেন আকাশচুম্বী হলো না? ব্যস্ত বলেই কি এতটা ব্যস্ত থাকা যায় যে একবার ফোন করাও সম্ভব হয় না? ইমামা ছোট নয়, অবুঝো নয়, সে বোঝে মানুষের জীবনে ব্যস্ততা থাকতেই পারে, কিন্তু প্রেমে গভীর ডুবে থাকা তার মন সেই ব্যস্ততাকে মেনে নিতে চায় না। প্রেয়সীর যে মূল্যবান কিছু কি সত্যিই হয়? আচ্ছা, একদিন ব্যস্ত থাকা যায়, 2 দিন হয়তো মানা যায়, কিন্তু 3 দিন? যে মানুষটাকে মেসেজ পাঠালে মনে হতো সে রিপ্লাই দেওয়ার জন্য ফোন হাতে নিয়েই বসে থাকে, সেই মানুষটা 3 দিনে একবারও তার খোঁজ নিল না। প্রেমিক মন কি কখনো এটা মেনে নিতে পারে? না, ইমামাও পারেনি। ধীরে ধীরে তার আশা রূপ নেয় অভিমানে, আর সেই অভিমানে সেও আর কল দেয়নি তাকে। অভিমানে রাত দীর্ঘ হয়, চোখে ঘুম আসে না, তৃষ্ণার্ত মন চেয়ে থাকে ফোনের স্ক্রিনের দিকে। লোকটার শূন্যতা তাকে এমনভাবে পুড়িয়ে দিচ্ছিল যে এতদিন পর ফিরে পাওয়া বন্ধুদের উপস্থিতিও সেই আগুন নেভাতে পারল না। কিরে রাশিয়ান, তুই পানিতে কি করিস? তোর তো থাকার কথা আকাশে। ইব্রাতের কণ্ঠে অকস্মাৎই ভেঙে গেল ইমামার অন্তর্গত ভাবনার সুতো। চোখ তুলে তাকাতেই সে দেখল ইব্রাত আর হিয়া পুলের ধারে দাঁড়িয়ে আছে। সেদিনের পর ইমামা কারোর ফোন ধরেনি, ভার্সিটিতেও যায়নি, যে কারণে আজ ওরা সরাসরি তার বাড়িতে হাজির। চুপ! ইব্রাত এগিয়ে এসে পুলের কিনারায় এক হাঁটু ভেঙে বসল। ঠোঁটের কোণে সেই চেনা লম্পট হাসি। ভ্রু উঁচিয়ে রাগান্বিত ইমামার দিকে তাকিয়ে বলল, আকাশের পরি, তুমি 7 সকালে সুইমিং পুলের বরফ ঠান্ডা পানিতে কি করছো জানো? শীতের কাঁপুনি আবারও বেয়ে ওঠে ইমামার শরীরে। সে চোখ রাঙিয়ে তাকায়। একদম ফ্ল্যাট করবি না, তোল আমাকে প্লিজ, আমি জমে যাচ্ছি। ইব্রাত পাড়ার বখাটে ছেলেদের মতো ঠোঁট কামড়ে ধরে। ভাই, সকাল সকাল তোকে দেখে লোভ লেগে যাচ্ছে আমার। মাইরি, কি যে দেখতে তুই! ছেলে হলে এতদিনে ঘটনা একটা ঘটিয়েই ফেলতাম। ইমামার দৃষ্টি আরও শক্ত হয়। সেটা দেখে ইব্রাত আবার ঠোঁট কামড়ায়, হাসি চওড়া করে। এইভাবে মুখ বাঁকাস না, বিশ্বাস কর, আমি ছেলে হলে তুই এতদিনে আমার 4 বাচ্চার মা হতি। তোকে দেখলেই ছেলে হবার ইচ্ছে জেগে ওঠে আমার। চুপ! উফ, সো হট! অসহায় ইমামা হিয়ার দিকে তাকায়। হিয়া, প্লিজ, অন্তত তুই তো হেল্প কর। হিয়া হেসে নুয়ে পড়ে, হাত বাড়িয়ে দেয়। হা হা হা, হাত ধর। কিন্তু তাতে জ্বলে ওঠে গৌরব। হাত ধরাচ্ছিস? হিয়ার দিকে তেড়ে যায় গৌরব। ডিভোর্স তো তোকে দিতে পারবো না, কিন্তু ঠান্ডা পানিতে চুবাতে ঠিক পারবো।
দাঁতে দাঁত চেপে বলে, বান্ধবীর জন্য জামাইকে ব্লক করে দেওয়া নাকি? বলেই এক ঝটকায় হিয়াকে ধাক্কা দিয়ে পুলে ফেলে দেয়। হিয়া পানির ভেতর থেকে মাথা তুলে চিৎকার করে ওঠে, আমার শুধু একটু জ্বর আসুক, ঈশ্বরের নামে বলছি তোকে ডিভোর্স দেব আমি। গৌরব পুলের ধারে দাঁড়িয়ে কোমরে হাত বেঁধে নেয়। গলায় বিন্দুমাত্র উদ্বেগ নেই, উল্টে ভ্রু মুচায়। ডিভোর্স তো বাদই দে, আরেকবার শুধু আমাকে ব্লক করে দেখিস। কিস্তি তুলে হলেও লোক ভাড়া করে তোর বাড়িতে আগুন লাগাবো। কথা নেই, বার্তা নেই, ঠাস ঠাস ব্লক। কি সাহস রে বাবা! হিয়া আর ইমামার রাগে অপমানে শীতে দুজনেই থরথর করে কাঁপছে। আর ওদিকে অর্ক আর ইব্রাত মুখে হাত চাপা দিয়ে হাসছে। গৌরব হাখাত ভদ্রলোকের মুখোশ পরে হিয়ার দিকে হাত বাড়ায়। যান, উঠো। হিয়া গর্জে ওঠে, একদম চুপ। ঠোঁটের সঙ্গে ঠোঁট না লাগিয়ে কি চুপ করানো যায় টুনি বউ? অসভ্য, বিয়ে করা বউ আমার একটু অসভ্যতা না করলে চলে? তাই বলে সবার সামনে? সবার সামনে? গৌরব ভ্রু কুচকে নাটক করে, এত অপমান দিও না টুনি বউ। তোমাকে আদর করার সব কাজ আমি লাইট বন্ধ করেই করি। একটু শব্দ শোনা যেতে পারে, কিন্তু দেখা যায় না। ট্রাস্ট মি জান। গৌরবের কথা শুনে হঠাৎ অর্ক শব্দ করে হাসে পড়ল। তার সেই হাসি দেখে রাগে গৌরব ওকেও পানিতে ঠেলে দিল। ছিটকে ওঠা পানি এসে আছড়ে পড়ল ইব্রাতের একেবারে নতুন জামায়। মুখ বিকৃত করে কাপড় ঝাড়তে ঝাড়তে ইব্রাত বলে, শুধু আমার বন্ধুগুলোই কুত্তা না, আমার ভাগ্যটাও কুত্তা ভাগ্য। গৌরব মাথা দোলায়, সহমত 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 সহমত। বি সিরিয়াস দোস্ত। ইব্রাত একটু মন খারাপ করে বলে। মন খারাপ করে বলেছি, একটু তো সান্ত্বনা দে। সান্ত্বনা লাগবে? ওয়েট। গৌরব কৌশলে এগিয়ে এসে হঠাৎ ইব্রাতকেও পানিতে ছুঁড়ে মারে, কিন্তু নিজেকেও সামলাতে না। কথার মাঝেই কখন যে ওদের অগোচরে ইমামা আর হিয়া এগিয়ে এসেছিল তা টের পায়নি কেউ। দুজনে একসাথে গৌরবের দুই পা ধরে টান দিয়ে তাকেও পানিতে ফেলে দেয়। এরপর ইব্রাত আর অর্ক মনের জমে থাকা ক্ষোভ মেটাতে গৌরবকে পানিতে চুবোতে থাকে। তাতে যোগ দেয় হিয়া আর ইমামাও। দীর্ঘদিন পর চারদিক ভরে ওঠে ওদের খিলখিলে হাসিতে। অনেক দিন পর সব আজ বাদর একসাথে হয়েছে। ওই হাসির শব্দে মিসেস নিহারিকা বারান্দায় এসে দাঁড়ান। ইমামাকে এভাবে মন খুলে হাসতে দেখে অজান্তেই তার ঠোঁটেও এক টুকরো হাসি ফুটে ওঠে। বন্ধুত্বের কি অপার সৌন্দর্য! এমন দৃশ্য দেখলে হয়তো শত্রুরও হিংসে জাগে। শুদ্ধতম বন্ধুত্বের চেয়ে খাঁটি আর কী বা হতে পারে এই পৃথিবীতে? তবু ভেঙে যাওয়া সেই সম্পর্কগুলো জোড়া লাগানোর কারিগরের প্রতি এক বুক অভিমান জমিয়ে রেখেছে বিষণ্ণ সুন্দরীর। অথচ তার চোখের আড়ালেই কত কিছু ঘটে যায়, যার বিন্দুমাত্র খবরও তার থাকে না। আচ্ছা, নিয়ম করে দিনে 3 বার ভালোবাসি বললেই কি ভালোবাসা পূর্ণ হয়? নাকি ভালোবাসা জন্ম নেয় নীরব যত্নে, আড়াল থেকে হাসিয়ে তোলার ক্ষমতায়, আর অদৃশ্যভাবে আগলে রাখার নিঃশব্দ প্রতিশ্রুতিতে? ভালোবাসা কি কেবল শব্দে, নাকি সেই অমূল্য রত্নের মতো, যাকে বলা যায় না, শুধু বাঁচিয়ে রাখতে হয়? সে তো কাছে না থেকেই ভালোবাসার প্রমাণ দিয়ে যায় নিঃশব্দে। আর এবার যে হঠাৎই লাপাত্তা হয়ে গেছে, এর পিছনেও কি ভালোবাসার কি কোনো মহৎ উদ্দেশ্য রয়েছে বা কারণ? ইব্রাত হিয়ার কাছে যেমন একটি অজ্ঞাত নম্বর থেকে কল গিয়েছিল, গম্ভীর কণ্ঠে তুলে ধরা হয়েছিল ইন্ট্রোভার্ট ইমামার অপারগতা, তার না বলা কষ্ট, বোঝাতে না পারা যন্ত্রণা, ঠিক তেমনি অর্ক আর গৌরবের কাছেও কল গিয়েছিল। সেখানে শুধু কথা বলা হয়নি, অনুভব করানো হয়েছিল বন্ধুত্বের শূন্যতা, প্রিয় সখীর নিঃসঙ্গতার গভীরতা। অপরপক্ষ যেন এমনই একটি কণ্ঠের অপেক্ষায় ছিল। অপেক্ষায় ছিল চিরায়তি গম্ভীরতায় মোড়া কিছু গুরুগম্ভীর বাক্যের। ছেলে হয়েও তারা মুগ্ধ হয়েছিল সেই অচেনা পুরুষের কণ্ঠে, মুগ্ধ হয়েছিল তার বোধে, তার গভীরতায়। শান্তি পেয়েছিল এই ভেবে যে কেউ একজন তাদের প্রিয় ইমামাকে নিয়েও এতটা গভীরভাবে ভাবছে, এতটা যত্ন নিয়ে বুঝতে চাইছে। এই অজ্ঞাত মহস্যময়ী মানুষটির কণ্ঠে যেমন প্রকাশ পেয়েছিল নিঃশব্দ ভালোবাসা, তেমনি উন্মোচিত হয়েছিল অর্ক আর গৌরবেরও নিগুড় বন্ধুত্ব। নইলে উপহার হিসাবে হাইসির স্পোর্টস বাইক অফার করা হলেও তারা তা প্রত্যাখ্যান করে ছুটে আসত না কেবল বন্ধুত্বের টানে, কেবল একজন প্রিয় মানুষের জন্য। নিউরোলজিস্ট আহাদের কেবিনের সামনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে ভেতরে ঢুকল ইমামা। আহাদ ইমামার ফুপাতো ভাই। সব ভাইবোনের মধ্যে ওর সাথেই সম্পর্কটা সবচেয়ে সৌহার্দ্যপূর্ণ। বয়সের ব্যবধান থাকলেও দুজনের বন্ডিং দারুণ। ইমামাকে ভেতরে ঢুকতে দেখে আহাদ সোজা হয়ে বসল। মুখে সৌজন্যপূর্ণ একটুখানি হাসি ফুটে উঠল, কিন্তু সেই হাসিটা মিলিয়ে গেল মুহূর্তেই, যখন সে দেখল ইমামা ডান পাশের চেয়ারে না বসে বাম পাশের চেয়ারে বসছে। ইমামা বসতেই আহাদ ডাকল, রুশ। ইমামা তাকালো,
ছোটবেলা থেকেই আহাদ তাকে রুশ বলে ডাকে। আহাদ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে স্মিত কণ্ঠে জিজ্ঞেস করল, সব ঠিকঠাক? ইমামা নাড়ে। নিউরোলজিক্যাল শান্ত স্বরে আহাদ আবার বলল, তুই তো সবসময় রাইট সাইডে বসতি। তৎক্ষণাৎ ইমামা পাশের খালি চেয়ারটার দিকে তাকালো। চোখে মুখে ভয় ছড়িয়ে পড়ল। উদ্বেগ চেপে ধরল বুক। আহাদ দ্রুত ওকে আশ্বস্ত করে বলল, রিপোর্টগুলো এনেছিস? ইমামা শাঁ নানিয়ে হাতের ফাইলটা এগিয়ে দিল। নিউরোলজিস্ট ফাইল খুলে দেখতে দেখতে গম্ভীর কণ্ঠে জানতে চায়, গ্র্যাজুয়েশনের পর প্ল্যান কি? ইমামা শান্ত মুখে উত্তর দিল, নিজের বিজনেস রান করব। অন্য সময় হলে সে বলতো পিএইচডির জন্য বাইরে যাবে। আহাদ সামান্য মাথা নেড়ে পাতা উল্টাতে উল্টাতে আবার প্রশ্ন ছুড়ল, বিয়ের প্ল্যান আছে? এসব নিয়ে এখনো ভাবিনি। অথচ ইমামা সবসময় বলতো সে কখনো বিয়ে করবে না। আহাদ দ্যার্ছাভাবে তার দিকে তাকালো। তোর জন্মদিন তো চলে গেল, ব্যস্ততার জন্য দেখা হলো না। আমার জন্মদিন তো আসছে, মনে আছে তো? মনে আছে ভাইয়া। আহাদ ফাইলটা রেখে সোজা ইমামার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। শীতল কণ্ঠে জিজ্ঞেস করে, বলতো কবে আমার জন্মদিন? ইমামাকে কয়েক সেকেন্ড ভাবতে হলো। 17ই জানুয়ারি রুশ। আহাদ ভারী নিঃশ্বাস ছাড়ে। আমার জন্মদিন 21শে জানুয়ারি রুশ। ইমামা চুপ, যেন বরফের মতো জমে গেছে। আহাদ আবার বলল, ইমনের পছন্দের স্পোর্টস কোনটা বলতো রুশ? ক্রিকেট। নোপ, ফুটবল রুশ। ইমামা ভেতরে ভেতরে ভেঙে পড়তে থাকে, তবু নিজেকে শক্ত করে জমিয়ে রেখেছে। আহাদ কিছুক্ষণ পর আবার বলল, তোর তো কখনো বিয়ে শাদী করার প্ল্যান ছিল না রুশ। তুই পড়তে চেয়েছিস, দেশ পরিবার সব ছাড়তে চেয়েছিস সবসময়। ইমামা তখনও স্থির, কিন্তু ধীরে ধীরে দৃষ্টি ঝাপসা হয়ে আসে। আহাদ শান্ত কণ্ঠে বলতে থাকে, দেখ রুশ, তোর মধ্যে অ্যালজাইমার ধরা পড়ার পর থেকেই আমি তোর পাশে আছি। এই বিষয়ে কেউ না জানলেও একজন ডক্টর হিসেবে আমি জানি ভবিষ্যতে কি হতে পারে। তোর রোগটা এখন মাঝামাঝি পর্যায়ে। তুই জানিস এর কোনো স্থায়ী চিকিৎসা নেই, তবে নিয়মিত ওষুধে এটাকে কিছুটা সীমায় রাখা যায়। আহাদ একটা ডায়েরি এগিয়ে দিল ইমামার দিকে। আমি তোকে অসুস্থ বলছি না, বলছি এখন থেকে তোর এই ডায়েরিটার খুব দরকার। আর দরকার এমন একজন মানুষ যে তুই নিজেকে ভুলে গেলেও সে তোকে ভুলবে না। ডায়েরিতে লেখা তোর স্বপ্নগুলো একদিন বাস্তব করবে সে, তুই ভুলে গেলেও সে ভুলবে না। হাতে সময় যে খুব সীমিত। ইমামা নিরুত্তর, হয়তো ভেতরে ভেতরে খুব বেশি ভেঙে পড়ছে বলেই আজ এত চুপ। সে ডায়েরিটা হাতে নিল। আহাদ আবার বলল, আশা করি আজ থেকে এই ডায়েরিটাই তোর সঙ্গী হবে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব লিখবি এখানে। বলাকো যায় না, একদিন তুই নিজেকে ভুলে গেলেও ডায়েরিটা তোকে ভুলতে দেবে না। ইমামা ভারী নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো, বেরিয়ে যাবে। এমন সময় আহাদ পেছন থেকে ডেকে উঠল। ইমামা ফিরে তাকাতেই আহাদ বলল, জীবন একটাই, আমাদের ধর্মে পুনর্জন্ম বলে কিছু নেই। এই এক জন্মেই বাঁচার মতো করে বেঁচে নে। কথাগুলো হয়তো ইমামার মনে গভীরভাবে গেঁথে গেছে। তাই তো সারা রাস্তা গাড়িতে বসে সে ডায়েরিতে লিখতে থাকে তার স্বপ্ন, ভবিষ্যতের পরিকল্পনা, অতীতের সব ব্যথা, সব সব সব। সেই লেখার ফাঁকেই এক বিশাল সিদ্ধান্তও নেয় সে, অপারেশন করাবে। এই সিদ্ধান্ত নিয়েই সব মান অভিমান ভুলে বাবার কাছে যায় অপারেশনের কথা বলতে। কিন্তু বাবা মেয়ে মুখোমুখি হওয়ার মুহূর্তেই ইমন এগিয়ে এসে ইমামার হাতে একটি রিপোর্ট ধরিয়ে দেয়। সেটি একটি ডিএনএ রিপোর্ট। ডিএনএ টেস্টের ফলাফলের দিকে তাকাতেই ইমামার হাত থেকে রিপোর্টটা ঝরে পড়ে। চোখের কোণ বেয়ে নেমে আসে এক ফোঁটা অশ্রু। পর্ব 20। ইমামা ছলছলে নয়নে তাকিয়ে থাকে বাবার দিকে। ওর ভেজা চোখে অবিশ্বাস। ইমান ওয়াসিম অপরাধীর ন্যায় মুখ ফিরিয়ে নেয় মেয়ের থেকে। এক ফোঁটা যন্ত্রণা মাখা অশ্রু গড়িয়ে পড়ল ইমামার চোখ থেকে। ইমামা বাবার দিকে এগিয়ে গেল। কাঁপা কাঁপা হাতে আগলে ধরল বাবার রোগাক্রান্ত চোয়াল। ওর কণ্ঠ কাঁপছে, ঠোঁট ভেঙে আসছে। বাবা, আমি কি সত্যিই তোমার মেয়ে না? ইমান ওয়াসিম চোখ থেকে পাওয়ার গ্লাস খুলে প্রলম্বিত শ্বাস ফেললেন। বিস্ময়ে হতভম্ব বনে দাঁড়িয়ে থাকা ইমনের দিকে তাকিয়ে বললেন, তোমার মাকে নিয়ে আসো ইমন। ইমন তৎক্ষণাৎ ছুটে গিয়ে মিসেস নিহারিকাকে নিয়ে আসলো। আড়ালে প্রকৃতির মতো প্রফুল্ল ইমামাকে দেখে খুশি হলেও সামনে আসতেই তাকে দেখামাত্র মিসেস নিহারিকার চোখে মুখে বিরক্তির আভা ফুটে ওঠে। ইমান ওয়াসিম ক্লান্ত চিত্তে রকিং চেয়ারে বসলেন। স্ত্রীর উদ্দেশ্য বললেন, বহুবার বলতে চেয়েছি, বোঝাতে চেয়েছি, শোনোনি, বিশ্বাস করনি। আজ আবার বলছি, সবটা বলছি। আশা করি আজকের নিরেট সত্যগুলো বিশ্বাস করবে।
আমি হয়তো আজ পারবো তোমার সমস্ত ভুল ধারণা ভেঙে দিতে। তোমাকে আজকে আমার কথা বিশ্বাস করতে হবে নিহারিকা। বিরতি নিয়ে ইমান ওয়াসিম ঘাড় ঘুরিয়ে স্ত্রীর সংকুচিত মুখ পানে তাকালো। চোখের ইশারা করলেন টেস্ট রিপোর্টটি মায়ের হাতে দেওয়ার জন্য। ইমামা যেন বিষণ্ণপুরের শীতল হাওয়ায় জমে স্তব্ধ হয়ে গেছে। সে কলের পুতুলের মতো রিপোর্টটি মায়ের হাতে দেয়। রিপোর্টের দিকে তাকানো মাত্র জ্বলসে উঠল মিসেস নিহারিকার চোখ। তিনি বিস্ফোরিত চোখে একবার স্বামীর দিকে তাকান, আবার ইমামার দিকে তাকান। ইমামা নিঃশব্দে কাঁদছে। চেপে রাখা কান্নার তোড়ে একটু পরপর কেঁপে উঠছে নাজুক শরীর। ইমান ওয়াসিম ফিরে গেলেন সেই বিভীষিকাময় অতীতে। ফিরে গেলেন 2.5 দশক আগের অন্ধকারে ঢাকা সময়টায়। নবগরদ একসময় রাশিয়ার উত্তর পশ্চিমে অবস্থিত এক স্বাধীন ও সমৃদ্ধ রাজ্য ছিল। অন্য রাজ্যগুলোর মতো এটি কেবল রাজার ইচ্ছায় শাসিত হতো না। এখানে ছিল ভেচে নামে এক জনসমাবেশ, যেখানে সাধারণ মানুষ পর্যন্ত শাসন ব্যবস্থায় মত প্রকাশের অধিকার রাখত। রাজা থাকলেও তার ক্ষমতা ছিল সীমিত। বাণিজ্য, জ্ঞান আর ধর্মের সম্মিলনে নবগরদ গড়ে উঠেছিল এক ভিন্নতর সভ্যতা। এই রাজ্যের একমাত্র রাজা ছিলেন ইভান তৃতীয়। উত্তরাধিকার সূত্রে পাওয়া রাজত্বে তিনি অভিষিক্ত হন। পারিবারিকভাবে ইভান তৃতীয় বিয়ে করেন এলিসাকে। তাদের দাম্পত্য জীবন সুখে ভেসে চলছিল। বিয়ের 2 বছরের মাথায় এলিসার কোল আলো করে আসে 2টি যমজ কন্যা। রাজ্য, পরিবার আর স্বাধীনতার আবহে দিন কাটছিল ইভান তৃতীয়ের। কিন্তু এই স্বাধীনতাই একসময় তার দুর্বলতা হয়ে দাঁড়ায়। অন্যদিকে পশ্চিমে লিথুয়ানিয়া ও পোল্যান্ডের ক্রমাগত চাপ, অন্যদিকে পূর্বে ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠা মস্কোভি রাজ্য। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে নবগরদের অভিজাত শ্রেণী লিথুয়ানিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হতে চায়। মস্কো এটাকে সরাসরি বিশ্বাসঘাতকতা হিসেবে দেখে, যাকে কেন্দ্র করে 1462 সালে প্রথম বড় সংঘর্ষ ঘটে। মস্কোর যুবরাজ ইভান তৃতীয় নবগরদকে পরাজিত করলেও তখনই পুরো রাজ্য দখল করেননি। কিন্তু নবগরদের রাজা ইভান তৃতীয় পুনরায় মস্কোর বিরুদ্ধে অবস্থান নেন। এবার আর কোনো ছাড় দেওয়া হয়নি। 1478-1902 সালে ইভান তৃতীয় বিশাল সেনাবাহিনী নিয়ে চূড়ান্ত আঘাত হানেন, আর এই যুদ্ধে পরাজিত হয় নবগরদ। ভেচের ঘণ্টা, যা ছিল স্বাধীনতার প্রতীক, তা খুলে নিয়ে যাওয়া হয়। রাজ পরিবার ও অভিজাতদের অনেককে নির্বাসনে পাঠানো হয়, অনেককে হত্যা করা হয়। এভাবেই অবসান ঘটে এক স্বাধীন রাজ্যের। সেই রাতে ইভান তৃতীয় শুধু তার রাজ্যই হারাননি, হারিয়েছিলেন তার পরিবারও। ইমান ওয়াসিম তখনও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। পারিবারিক ব্যবসার প্রয়োজনে তাকে নিয়মিতই বিভিন্ন দেশে যেতে হতো। সেই ব্যবসায়িক কাজেই পরপর কয়েকবার রাশিয়া যাওয়া হয় ইমান ওয়াসিমের। এভাবেই একসময় বরফে মোড়া সেই দেশের প্রতি এক অদ্ভুত টান জন্মে। না, শুধু দেশের প্রতি নয়, এক বার ডান্সারের প্রতি প্রচণ্ড টান অনুভব করেন, যার আকর্ষণেই বারবার রাশিয়ায় ছুটে যেতেন ইমান ওয়াসিম। তখন তার সংসার 5 বছরের মিসেস নিহারিকার সঙ্গে। কিন্তু বিয়ের এত বছর পরেও সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনে ধীরে ধীরে দূরত্ব তৈরি হচ্ছিল। তার ওপর ইমান ওয়াসিমের ঘন ঘন রাশিয়া যাওয়া মিসেস নিহারিকার মনে সন্দেহের বীজ বপন করে। একদিন সেই বার ডান্সারকে নিয়ে ইমান ওয়াসিম ঘুরতে গিয়েছিলেন নবগরদ প্রদেশের এক ক্যামোমাইল ফুলের বাগানে, রাশিয়ার সবচেয়ে বিখ্যাত ও প্রতীকী ফুলের বাগানে। দুর্ভাগ্যবশত ঠিক সেই দিনই ঘটে যায় ইতিহাসের সেই ভয়াবহ ঘটনা। ইভান তৃতীয় যখন বুঝতে পারেন এই যুদ্ধের ফল আর পাল্টানোর নয়, পরাজয় নিশ্চিত, তখন তিনি যুদ্ধক্ষেত্র ছেড়ে প্রাসাদের পেছনের গোপন ফটক দিয়ে স্ত্রী এলিসা ও সন্তানদের নিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু সৈন্যদের চোখ এড়ানো যায়নি, তারা পিছু নেয়। দৌড়াতে দৌড়াতে একসময় স্ত্রী স্বামী আলাদা হয়ে যায়। ইভান তৃতীয়ের কোলে তখন মাত্র 2 মাসের ছোট্ট এলিজাবেথ। সন্তানকে বাঁচানোর মরিয়া চেষ্টায় ছুটতে থাকা পিতার সামনে সেদিন পড়ে যান ইমান ওয়াসিম। এক মুহূর্তের জন্য পিছনে তাকান ইভান তৃতীয়। ভয়কর চোখে ভাসছিল শত্রুদের তেড়ে আসা। তিনি জানতেন তার মৃত্যু অবশ্যম্ভাবী। সেই রাতে নিজের মৃত্যু নিশ্চিত জেনেও তিনি নিশ্চিত করে গিয়েছিলেন তার কন্যার জীবন। কাঁপতে থাকা হাতে ইমান ওয়াসিমের কোলে তুলে দেন ছোট্ট এলিজাবেথকে। বিদায়ের আগে শুধু একটি বাক্যই উচ্চারণ করেছিলেন তিনি, পালাও, পালাও, ওরা আসছে। গ্র্যান্ড ডাচেস এলিজাবেথকে বাঁচতেই হবে, পালাও দূরে। আমার এলিজাবেথ অন্ধকারে ভয় পায়। ইমান ওয়াসিম সম্পূর্ণ হতভম্ব হয়ে পড়েছিলেন। চারপাশে আগুন, রক্ত আর খুনোখুনির বিভীষিকা দেখে তিনি পাথরের মতো জমে গিয়েছিলেন। কিন্তু সেই বার ডান্সার ছিল অত্যন্ত সাহসী আর ধূর্ত। ঠিক সেই মুহূর্তে সেই বার ডান্সার তার তৎপরতা দেখায়।
পরিস্থিতি বুঝে সে দ্রুত ইমান ওয়াসিমকে টেনে নিয়ে যায় কাছের একটি ঝোপঝাড়ের আড়ালে। ঝোপঝাড়ের আড়াল থেকে ভয়ার্থ চোখে তারা দেখেছিল কিভাবে ইভান তৃতীয় উন্মাদের মতো ছুটছে স্ত্রী সন্তানের খোঁজে, কিভাবে এক অসহায় স্বামী ও পিতা জঙ্গলের ভেতরের দিকে ছুটে যায় ঠিক সেই দিকেই যেদিকে একটু আগেই ছুটে গিয়েছিল তার স্ত্রী ও সন্তান। কিন্তু পরমুহূর্তেই সৈন্যরা সেই পথ ধরেই জঙ্গলের দিকে ধেয়ে যায়। এরপরই জঙ্গলের গভীরতা চিরে ভেসে আসে একের পর এক গুলির শব্দ। কিছুক্ষণ পর নিশ্চিত হয় সবকিছু। প্রত্যেকের মৃত্যু নিশ্চিত করার পরই সৈন্যরা জঙ্গল থেকে বেরিয়ে আসে। সেই রাতেই ইমান ওয়াসিম ছোট্ট এলিজাবেথকে নিয়ে পালিয়ে যান সোজা সেন্ট পিটার্সবার্গে। সারা রাত ঘুমোতে পারেননি তিনি। বুকে আগলে ধরে বারবার তাকিয়েছিলেন ছোট্ট নিষ্পাপ মুখটার দিকে। কি অদ্ভুত শান্তি আর কি ভয়ঙ্কর নিষ্ঠুরতা যে ছিল সে রাতে। নিষ্পৃহ চোখে তাকিয়েছিলেন ঘুমন্ত এলিজাবেথের মুখের দিকে। কতটা নিষ্পাপ সেই মোম ঢালা লালিত মুখখানা, অথচ এক রাতের ব্যবধানেই এই নিষ্পাপ শিশুটি হারিয়েছে পুরো পরিবার। ফুলের মতো পবিত্র সেই মুখের দিকে তাকিয়ে বুকের ভেতরটা কেঁপে উঠছিল বারবার। একটা সন্তানের শখ বহুদিনের ছিল ইমান ওয়াসিমের। সেই রাত তার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত হয়ে দাঁড়ায়। মায়া, ভয় আর দোটানার ভেতর ছটফট করতে করতে কেটে যায় সময়। যদি শিশুটির কিছু হয়ে যায়, এই ভয় তাকে এক মুহূর্তও শান্ত হতে দেয়নি। এলিজাবেথকে বুকে নিয়ে হোটেল রুমের ভেতর পায়চারা করেছেন, সিদ্ধান্তহীনতায় ভুগেছেন। মাথার ভেতর চিন্তা জমে ফেটে পড়ার উপক্রম হয়েছিল। কি করবেন এই দুধের শিশুটিকে? কোনো পথই পরিষ্কার লাগছিল না। অনেক ভেবে সকালে তিনি সিদ্ধান্ত নেন শিশুটিকে চ্যারিটিতে দিয়ে দেবেন। কিন্তু বেরোনোর প্রস্তুতির মুহূর্তে হঠাৎই ছোট্ট এলিজাবেথ তার কচি হাতে শক্ত করে আঁকড়ে ধরে ইমান ওয়াসিমের শার্টের অংশ। আর সেই মুহূর্তেই সব সিদ্ধান্ত ভেঙে পড়ে। সেদিনের সেই নিষ্পাপ মুখটার মায়া থেকে নিজেকে আর আলাদা করতে পারেননি তিনি। সেদিনই স্থির করেন এই শিশুটিই তার প্রথম সন্তান হবে। কোনো দিন কোনো পরিস্থিতিতেই তাকে নিজের থেকে আলাদা করবেন না। কিন্তু রাশিয়ার আইন ছিল অত্যন্ত কড়াকড়ি। তাছাড়া সন্তান না হওয়াকে কেন্দ্র করে তার স্ত্রীর মধ্যেও আগে থেকেই এক ধরনের অনীহা জন্মেছিল। সব দিক বিবেচনা করে শেষ পর্যন্ত তিনি কঠিন সিদ্ধান্ত নেন সেই রাশিয়ান বার ডান্সারকে বিয়ে করবেন। তারপর আইনগতভাবে এলিজাবেথকে দত্তক নেবেন। যেহেতু নারীটি রাশিয়ান নাগরিক ছিল, তাই প্রক্রিয়ায় তেমন কোনো জটিলতা হয়নি। ভাবা অনুযায়ী সব এগোয়। এলিজাবেথ হয়ে ওঠে ইমামা। নবগরদের রাজকন্যা হয়ে সে হয়ে যায় ইমান ওয়াসিমের মেয়ে। নিজের দেশের সঙ্গে সমস্ত যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে ছোট্ট ইমামাকে নিয়ে রাশিয়ায় শুরু করেন এক নতুন ছোট্ট কিন্তু সুন্দর জীবন। কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। বিয়ের মাত্র 9 মাসের মাথায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেই বার ডান্সারটি মারা যায়। আবারও শূন্যতায় পড়ে যান ইমান ওয়াসিম। একা হাতে দুধের শিশুকে লালন পালন করা তার পক্ষে সম্ভব ছিল না। বাধ্য হয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন ভারতে ফিরে আসার। সব পরিস্থিতির ঝড় সামলে সে আবার দেশে ফিরতে পেরেছিল ঠিকই, কিন্তু নিজের পরিবারকে আর সামলাতে পারেনি সত্যটাকে বিশ্বাস করাতে, বোঝাতে। অবিশ্বাস আর দ্বন্দ্বের ভারে সময় গড়িয়ে যেতে থাকে নির্দয়ভাবে। নারী মন বড় কোমল, স্বামীর একটুখানি ছোঁয়াতেই গলে যায়। স্বামীর সঙ্গে নতুন করে সংসার শুরু করলেও ইমামাকে মেনে নিতে পারেনি সে। তার চোখে ইমামা ছিল বিষ, অবৈধ, অগ্রহণযোগ্য। সেই বিষাক্ত দৃষ্টিতেই ধীরে ধীরে অন্ধকার হয়ে ওঠে ইমামার জীবন। মায়ের তুচ্ছ তাচ্ছিল্য, অবহেলা আর কটু বাক্য ছিন্ন ভিন্ন করে দিত তার কোমল হৃদয়। একটু যত্নের আশায়, নরম হাতের একটুখানি ছোঁয়ার জন্য সে ছটফট করত, কিন্তু কিছুই পেত না, কখনোই না। দাদা দাদি একসময় তাকে মেনে নিলেও মিসেস নিহারিকা কোনোদিনই পারেনি। আর তারপর নবগরদের প্রদেশের রাজকন্যা হয়েও ইমান ওয়াসিম মঞ্জিলের সবচেয়ে অবহেলিত, সবচেয়ে নীরব এক বস্তুতে পরিণত হল। একদিন রাজা নিজ হাতে তার রাজকন্যা এলিজাবেথকে তুলে দিয়েছিল ইমান ওয়াসিমের কাছে। গলার স্বর ভাঙা ছিল, তবুও কাঁপা কাঁপা কণ্ঠে শেষ সময় বলেছিল, আমার মেয়েটা অন্ধকারে ভয় পায়। ভয় পাওয়াটাই ছিল তার অপরাধ, কারণ মা নামের বিষাক্ত এক নারী স্বামীর অনুপস্থিতিতে দিনের পর দিন তাকে অন্ধকার ঘরে বন্দি করে রাখত, খেতে দিত না, গোসল করাতো না। রাজপরিবারে জন্মানো সেই রাজকন্যাও দিনের পর দিন না খেয়ে থেকেছে। তার পাপ একটাই, সে এতিম ছিল, আর একজন মিথ্যে পরিচয়ে তাকে বুকে টেনে নিয়েছিল। ইমামার দাদি মারা যান যখন সে 2.5 বছরে। সেই বয়সেই শিখে নেয় নিজ হাতে খাওয়ার কৌশল। কারণ যে বাবা একসময় পরিবার ত্যাগ করেও তাকে আঁকড়ে ধরেছিল, সেই বাবাই একদিন রাজনীতির জালে নিজেকে জড়িয়ে ফেলে।
এরপর থেকে বাবা আর রাতে ফিরে এসে খোঁজ নেয়নি তার ছোট্ট পরী খেয়েছে কিনা। বাবাও খোঁজ নেয়নি। অভিমানী ইমামারও আর খাওয়া হয়নি। বাবা আর ঘুরতে নিয়ে যায়নি, ইমামারও আর ঘোরা হয়নি। পাহাড়ি কলকলা নদীর মতো চঞ্চল শিশুটি ধীরে ধীরে নিজেকেই ঘরবন্দি করে ফেলল। তার ভেতরে জমতে থাকল এক আকাশ সমান কষ্ট। কিন্তু সেই কষ্ট প্রকাশ করার মতো কেউ ছিল না। কারোর বিশ্বস্ত কাঁধ ছিল না মাথা রেখে কান্না করার জন্যে। জায়গা বলতে ছিল ঘরের অন্ধকারাচ্ছন্ন এক কোণ। ছোট্ট ইমামা যে কত কেঁদেছে তার কোনো হিসাব নেই। কিন্তু চোখের পানি মুছে দেওয়ার মতো একটি হাতও ছিল না। কেউ তার হোমওয়ার্ক দেখতে চায়নি। কেউ বলেনি ভালো করেছিস। কেউ বলেনি তোর মুখটা আজ শুকনো লাগছে কেন, সকালে খাসনি। কেউ বলেনি, জানতে চায়নি। তবুও ইমামা থেমে থাকেনি। শরীর ভেঙে পড়লেও মনটাকে সে গড়ে তুলেছিল পাথরের মতো শক্ত করে, নীরবে, একা। এইভাবেই তার অনিন্দ্য সুন্দর মুখে স্থায়ী হয়ে বসে বিষণ্ণতার ছায়া। আর সেই বিষণ্ণতা থেকেই বন্ধুমহলে তার নাম হয়ে ওঠে বিষণ্ণ সুন্দরী। সুন্দর তো ছিলই সে, কিন্তু সেই সৌন্দর্যের প্রতিটা রেখায় লুকিয়েছিল অবহেলার ক্ষত, না পাওয়ার দীর্ঘশ্বাস আর নিঃশব্দে বড় হয়ে ওঠা এক শিশুর কান্না। অতীতের স্মৃতির ভাঙা দরজাগুলো খুলতেই ইমান ওয়াসিমের চোখ ভিজে ওঠে। বুকের ভেতর জমে থাকা গ্লানির হাহাকার আজ আর চেপে রাখা যায় না। তীব্রভাবে শ্বাস রোধ করে ধরে। সত্যিই তো, সে পারেনি। ইভান তৃতীয়র রাজকন্যার মতো করে সে পারেনি এলিজাবেথকে আগলে রাখতে। যার স্থান ছিল রাজসিংহাসনের আলোয়, তার ভাগ্যে জুটেছিল ঘৃণা আর অবহেলা। যে ভালোবাসা নিয়ে সে শিশুটাকে রাশিয়া থেকে বাংলাদেশে এনে বুকের সাথে জড়িয়ে ধরে নিয়ে এসেছিল, সেই ভালোবাসা দিয়ে তো পারেনি তাকে সারা জীবন মুড়িয়ে রাখতে। তার চোখের সামনেই এক টুকরো সতেজ প্রাণ ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েছিল। সে দেখেছে, তবু কিছুই করতে পারেনি। সে জানত সবটা, তবু থামাতে পারেনি। সে পারেনি ফুলের ভেতর লুকিয়ে থাকা প্রফুল্লতাকে অক্ষুণ্ণ রাখতে। রানী এলিজাবেথ হিসেবেই তো সে ঠিক ছিল। কেন সে তাকে ইমামাতে রূপান্তর করতে গেল? আর গেলই যখন, তখন কেন পারল না ভালো রাখতে? এর চেয়ে ভালো ছিল চ্যারিটিতে দিয়ে দেওয়া। অন্তত কোনো ভালো পরিবারের হাতে গিয়ে পড়তো মেয়েটা। বাংলাদেশের মতো এমন এক জাজমেন্টাল দেশে তাকে বড় হতে হতো না, যেখানে গায়ের রং একটু বেশি উজ্জ্বল বা একটু মলিন হলেই মানুষ জিভ আর বিষ ঢালতে ছাড়ে না। তার মেয়ের গায়ের রং, চুলের রং, ভিন্ন আদল সব কিছু নিয়েই ছোট থেকেই কত কথা শুনেছে তার ছোট্ট পরীটা। গাল ফুলিয়ে কতবার নালিশ করত বাবার কাছে। তার অপরাধ ছিল একটাই, সে অসম্ভব সুন্দর ছিল। আর সব বাচ্চার থেকে উজ্জ্বল ছিল তার গায়ের রং। গোধূলির স্নিগ্ধতা ছড়াতো তার কেশরাশি, যার জন্যে কেউ তার সাথে খেলা করত না, মিশত না। এই সৌন্দর্যের জন্যেই কত কটুবাক্য, কত অপমান, কত অশ্রু। অথচ যে সমাজে যার রূপ নেই তার মূল্য নেই। মানুষের কথায় কথায় কত রাত কেঁদে বালিশ ভিজিয়েছে ছোট্ট পরীটা, চোখ মুখ ফুলিয়ে কান্না করতে করতে। এখন তার ছোট্ট পরীটা বড় হয়েছে। এখন আর কারোর কথায় কান্না করে না, গাল ফুলিয়ে বাবার কাছে নালিশ নিয়ে আসে না। কারণ ছোট্ট পরী এখন অভিমানে দূরে সরে গেছে। আর আগের মতো নালিশ আসে না, কাছে আসে না, বায়না ধরে না, বাবার কাছে এত আসে না। আসবেই বা কিভাবে? সে পথ তো আর সে রাখেনি। মেয়ের সৌন্দর্য আর সম্মান বাঁচাতে সে শয়ে শয়ে গার্ড দাঁড় করিয়েছিল, কিন্তু পারল কি কটু কথা থেকে তাকে রক্ষা করতে? পারল কি বাবা না হয়ে মেয়ের বন্ধু হতে? না, পারেনি ইমান ওয়াসিম। ইমান ওয়াসিম চোখ মুছে ইমামার দিকে তাকালেন। ভেবেছিলেন হয়তো ইমামার দৃষ্টিতে ঘৃণার আগুন দেখবেন অতীত লুকোনোর অপরাধে, শৈশব ছিনিয়ে নেবার অভিযোগে। কিন্তু না, ইমামা তাকিয়েছিল এক দৃষ্টিতে মায়ের দিকে। মিসেস নিহারিকার চোখ তখন মেঝেতে নিবদ্ধ, টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। প্রতিটি ফোঁটার ভেতর জমে আছে এক একটা অনুচ্চারিত অপরাধবোধ। মনে পড়ে যাচ্ছে তাঁরই বলা সেই কথাগুলো। যদি কোনোদিন এটা প্রমাণ হয়, সেদিন স্বইচ্ছায় তোমাকে কাছে টেনে নেব আমি। তুমি আমাকে মা না ডাকলেও মেয়ের মতো বুকে জড়িয়ে ধরতে চাইব। ছোটবেলা থেকে যে ভালোবাসাগুলো চেয়ে এসেছ, সবটা দেব তোমাকে। আজ তো সব প্রমাণিত। ইমামা তাদের কেউ নয়, তাদের রক্ত নয়, কারোর পরকীয়ার ফলও নয়। সে রাজ পরিবারের মেয়ে, একজন রাজকন্যা সে। এতদিনের অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য কোনোটাই তার প্রাপ্য ছিল না। হঠাৎ মিসেস নিহারিকা জোরে ফুঁপিয়ে উঠলেন। গ্লানির পীড়া বোধহয় এমনই হয়। ইমামা মায়ের দিকে এগোচ্ছিল,
ঠিক সেই মুহূর্তে ইমন ছুটে এসে মাঝপথেই বোনকে জাপটে ধরল। ফুপিয়ে উঠল তার কণ্ঠ। এসব মিথ্যে, সব মিথ্যে, আমি এসব কিছুই বিশ্বাস করি না। তুই শুধু আমার ইমা আপু, আমার বোন, এর বাইরে তোর আর কোনো পরিচয় নেই। চল আমরা আজই এই বাড়ি ছেড়ে যাব, আর থাকবো না এখানে। আমি অনেক পরিশ্রম করব আপু, সারা দিন কাজ করব তোকে ভালো রাখার জন্যে। তোর ছোট ভাই এখন বড় হয়েছে ইমা, তোকে আর কষ্ট পেতে দেব না আমি। সত্যিই তো তার ছোট ভাইটা এখন বড় হয়েছে। সেই বড় হয়ে ওঠার সাথেই যেন ইমামার কষ্টের ভার কিছুটা হালকা হয়েছে। ছোট্ট ভাই এখন প্রতিবাদী। মায়ের কটু বাক্যের তীর তার দিকে ছুটে আসার আগেই ভাই এসে দাঁড়ায় ঢাল হয়ে। যে ভাইকে একদিন খাইয়ে দিতে হতো, আজ আর তাকে খাওয়াতে হয় না, বরং ভারী তাকে খাইয়ে দেয়। জ্বর হলে সারা রাত মাথার পাশে বসে থাকে, কপালে জ্বর পট্টি দেয়, নিঃশব্দ যত্নে আগলে রাখে। ইমামা ভাইকে সোজা করে দাঁড় করালো, তারপর ওর কপালে শক্ত করে একটা চুমু খেলো। বোনের চোখের অশ্রুতে ভিজে গেল ভাইয়ের কপাল। ইমন কান্না থামাতে চাইলেও ঠোঁট ভেঙে এলো তার, কান্নার শব্দ বেরিয়ে আসতে চাইল। ইমামা পরম স্নেহে আবারও ভাইয়ের কপালে চুমু খেল, নিজের হাতে মুছে দিল ওর চোখের পানি। কান্না ভেজা কণ্ঠে দৃঢ়তা এনে বলল, একদিন কি বলেছিলাম মনে আছে? পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে আমরা ভাই বোন, এর চেয়ে বড় সত্য আর নেই, হতে পারে না। তুই আমার মিষ্টি ভাই। ইমামা তাকালো বাবার দিকে। মেয়ের দৃষ্টিতে কি ছিল তা পড়তে পারলেন না ইমান ওয়াসিম। শুধু অনুভব করলেন বুকের ভেতর কোথাও যেন হাড় ভাঙা ব্যথা জমে উঠছে। ব্যথা ক্লিষ্ট কণ্ঠে মেয়েকে ডাকলেন, ইমামা। এলিজাবেথ। কণ্ঠে কোনো দ্বিধা নেই, আমি এলিজাবেথ, এটাই আমার সত্যিকারের পরিচয়। ইমান ওয়াসিম শক্ত করে নিজের বুক চেপে ধরলেন, তার চোখ বুজে এলো। এই নিরেট সত্যিটাই কি তবে তাকে চিরতরে মেয়ের কাছ থেকে আলাদা করে দেবে? ইমামা নয়, আজ থেকে কি সে শুধুই এলিজাবেথ? হ্যাঁ, তাই। আর কতদিনই বা মিথ্যের পরিচয় বয়ে বেড়ানো যায়? এলিজাবেথ এগিয়ে গিয়ে দাঁড়ালো মায়ের সামনে। যে মেয়ের উপস্থিতি এতদিন গায়ে কাটা দিত, আজ সেই উপস্থিতিই বুকে ব্যথা হয়ে বিঁধছে। এলিজাবেথ গভীর করে শ্বাস নিল, খাদে ভাঙা কণ্ঠে বলল, এই কারণেই কি তেদিন আমায় আদর করনি মা? এজন্যেই কি এত অবহেলা ছিল? তোমরা চাইলে তো একসাথে বসে সব খোলাখুলি বলতে পারতে, চাইলে একটা সমাধানেও যেতে পারতে, খুব সমস্যা হলে আলাদা হয়ে যেতে পারতে। কিন্তু শুধু শুধু আমার শৈশবটা কেন ধ্বংস করলে? কেন গড়ার বয়সে ভেঙে দিলে আমায় মা? আমি তো তখন ছোট্ট একটা বাচ্চা ছিলাম। একটা বাচ্চার উপর এতটা অবহেলা জায়েজ ছিল? শেষের বাক্যে এলিজাবেথের শরীর ঝাঁকিয়ে কেঁপে উঠল, কথাগুলোর ভার আর বহন করতে পারল না। মিসেস নিহারিকা ছলছল চোখে তাকিয়ে রইলেন মেয়ের দিকে। তাকে দেখে মনে হলো তার ভেতরের কোনো একটি কিছু চূর্ণ হয়ে ভেঙে পড়েছে। এই প্রথম তিনি হাত বাড়ালেন, মেয়েকে ছুঁতে চাইলেন, কিন্তু এলিজাবেথ হতে দিল না। মায়ের হাত সরিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে ছুটে গেল নিজের ঘরের দিকে। দরজার ওপারে গিয়ে সে ভেঙে পড়ল, কিন্তু তার এই ভাঙন, তার এই অসহ্য দুর্বলতা আর কারোর সামনে দেখাতে সে রাজি নয়। মানুষ একা থাকতে পারে, কিন্তু ভালো থাকতে পারে না। প্রত্যেক মানুষেরই কাঁদার জন্যে একটি বিশ্বস্ত কাঁধ দরকার। ইমামার সেই কাঁধটি হয়তো সেই অজ্ঞাত মানুষটাই, চাদরের আড়ালে থাকা এক অস্তিত্ব, যাকে সে দেখেনি, তবু অজান্তেই ভালোবেসে ফেলেছে সে, যার কথায় সে আকৃষ্ট হয়েছে, যার যত্নে আর শাসনে সে নিজেকে নিরাপদ মনে করেছে। নয়তো জীবনের এত বড় সত্য জানার মুহূর্তে সবার আগে তাকে বা কেন মনে পড়বে? ইমামা অস্ফুট নিঃশ্বাসে হাতরাতে ফোনটা খুঁজে নেয়। সমস্ত মান অভিমানের প্রাচীর ভেঙে দ্বিধা ছাড়াই সে কল করে তাকে। ওদিকে বিপরীত প্রান্তে চলছিল নির্মম উল্লাস। কাছে মোড়া সে ঘরটি দূর থেকে দেখা যায়। বাইরে ভেসে আসে ঝর্ণার শব্দ। অন্ধকারাচ্ছন্ন ঘরের ভেতর একটি চেয়ারে একজনকে শক্ত করে বাঁধা। সে আর কেউ নয়, সেই ছেলেটি যে একদিন ভার্সিটিতে ইমামার বুকে হাত দিয়েছিল। তার সেই হাতটি রাখা টেবিলের ওপর। টেবিলের অপর প্রান্তে বসে আছে এক বিধ্বংসী মানুষ। তার নীল চোখের তারায় জমে আছে কেবল নৃশংসতা। অদ্ভুত ধৈর্যে সে কাজ শুরু করে। সে শুরুতেই চিমটি দিয়ে ছেলেটির প্রতিটি আঙ্গুল থেকে নখ তুলে নেয়, তারপর কাটারি দিয়ে গাজর কাটার মতো মাংস ছাড়িয়ে নেয়। এমনভাবে একটা সময় হাড্ডি বেরিয়ে যায়। শূন্যে শুধু ভেসে থাকে 5টি হাড়। হাড়ের গায়ে কিছু কিছু মাংস লেগে আছে তখনও। প্রতিটি মুহূর্তই যেন আগে থেকে পরিকল্পিত, মেপে নেওয়া। ছেলেটির আর্ত চিৎকারে ঘর কেঁপে ওঠে, শরীর কাঁপে, কিন্তু সম্মুখীন মানুষটির মুখে কোনো রেখাপাত নেই। সময় গড়ায়, যন্ত্রণা বাড়ে। টেবিলের পাশে ধোঁয়া ওঠা একটি শিশি রাখা।
সে সেখান থেকে তরল ছেলেটার হাড্ডির ওপর ঢালতেই বাতাসে ঝাঝালো গন্ধ ছড়িয়ে পড়ে। হাড্ডি মোমের মতো গলে গলে পড়ে। চেয়ারে বাঁধা দেহটি নরক যন্ত্রণায় ছটফট করে ওঠে। অথচ তখনও সামনে বসে থাকা মানুষটির চিবুকে পাহাড় সমগম্ভীরতা, চোখে মুখে কঠিন ভাব। সে ছেলেটির আরেকটি আঙুলের দিকে হাত বাড়াতেই টেবিলের এক কোণে রাখা ফোনটি হঠাৎ শব্দ করে উঠল। স্ক্রিনে ভেসে উঠল এলিজাবেথের নাম্বার। মুহূর্তেই তার অভিব্যক্তিতে সামান্য এক ফাট ধরা পড়ল। গম্ভীরতার দেওয়াল সরে গিয়ে অজানা এক অস্থিরতা উকি দিল। তার 2 হাত ছিল রক্তে ভেজা। সামনে চেয়ারে বাঁধা ছেলেটি অস্ফট গোঙানিতে কাঁপছে। সে তাড়াহুড়ো করে হাতের রগ পরনের জামায় মুছে নেয়। তারপর ফোন ধরতে যাবে, ঠিক তখনই ছেলেটির চিৎকার তীব্র হয়। ক্ষণিকের মধ্যে তার চোখের সাদা অংশে জ্বলে ওঠে বিধ্বংসী ক্রোধ। টেবিল থেকে একটি হ্যান্ড নাইফ তুলে নেয় সে। এক মুহূর্তেই সমস্ত শব্দ স্তব্ধ করে দেয়। হেঁচকা একটানে কেটে ফেলল জিহ্বা। ঘর জুড়ে নেমে আসে ভয়ঙ্কর নীরবতা। ফোনের দিকে তাকিয়ে তার অস্থিরতা আরও বেড়ে যায়। সে আবারও কল রিসিভ করতে যায়, কিন্তু তখনও ছেলেটার ভেতর থেকে ভেসে আসছে গোঙানির শব্দ। তার অস্থিরতা বাড়ে, তীব্র হয় রক্ত চলাচল। এই মুহূর্তে যেন এই কলটাই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কল কেটে যাওয়ার সময় যখন ঘনিয়ে আসে, তখন চোখে মুখে আতঙ্কের ছাপ আভা দিয়ে ওঠে। আর কোনো চিন্তা না করে সে শেষ সিদ্ধান্ত নেয়। এক কোপে গলা থেকে মাথা আলাদা করে দিয়ে নিষ্পত্তি ঘটায় সকল শব্দের। নীরবতার স্থায়ী বন্দোবস্ত করে ফেলে। যদিও সে খেলা এত দ্রুত শেষ করতে পছন্দ করে না, শিকারকে তিলে তিলে কষ্ট দিয়ে মারতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সে। কিন্তু এ মুহূর্তে সময় নেই। তারপর আবার দ্রুত পোশাকে রক্ত মুছে ফোন রিসিভ করে সে। কিন্তু কল ধরা মাত্রই তার শরীর জমে যায়। উপাসে ইমামা কাঁদছে, উন্মাদের মতো কাঁদছে। চিৎকারে ভেঙে পড়া এক নারীর আর্তনাদ ভেসে আসে। আপনি জানতেন, সবটাই জানতেন আপনি, তাই না? জানতেন আমি ইমামা না? সবটা জানার পরও কেন আমাকে বলেননি? কেন ধোঁয়াশায় রেখেছিলেন? আমি দুর্বল বলে? রিচার্ড বুঝে যায় এলিজাবেথ তাহলে সবটা জেনে গেছে। বুকের ভেতর জমে থাকা তপ্ত শ্বাস একসাথে ছেড়ে দেয় সে। ক্লান্তিতে তার চোখ বুজে আসে। এবার আর লুকোনোর কিছু নেই। কিছু পল চুপ থেকে নিদারুণ এক স্বীকারোক্তিতে ভারী কণ্ঠে সে বলে ওঠে, ইউ আর নট উইক প্রিন্সেস, আই এম ইয়োর উইকনেস। এলিজাবেথ তবু কাঁদে, চিৎকার করে কাঁদে। ওই চিৎকারে যেন রিচার্ডের ভেতরে কিছু ভেঙে চুরমার হয়ে যায়। মস্তিষ্কে শুরু হয় রক্তক্ষরণের মতো যন্ত্রণা। সাধারণত প্রিয়ার কান্নায় প্রেমিকের ভেতর ঝড় ওঠে, কিন্তু এখানে দৃশ্যটা ভিন্ন। এলিজাবেথের কান্নায় রিচার্ড 2 হাতে কান চেপে ধরে, চুল খামচে ধরে হিংস্র গর্জনে চিৎকার করে ওঠে, চুপ চুপ, একদম কাঁদবি না। আই রিকোয়েস্টেড ইউ জান, ডোন্ট ক্রাই, প্লিজ ডোন্ট। একদম কাঁদবে না, আমার যন্ত্রণা হয়, মাথা ফেটে যায়, প্লিজ চুপ, প্লিজ। এলিজাবেথ শোনে না। দীর্ঘদিন ধরে চেপে রাখা কান্না আজ একসাথে মুক্তি পায়। সে মেঝেতে লুটিয়ে পড়ে চিৎকার করে কাঁদতে থাকে। ওর কান্নায় বিপরীত পক্ষের অন্তরে তোলপাড় শুরু হয়। রিচার্ড ক্রোধের চূড়ান্ত সীমায় পৌঁছে গেলেও দৃঢ় কণ্ঠে বোঝাতে চাইল, মানুষ, পরিচয়, কে আপন কে পর, এসব ভেবে কী লাভ, যেখানে আমি আপনার পাশে আছি। সবচেয়ে বেশি ভালো তো আপনাকে আমিই বাসি। প্লিজ কাঁদবেন না, অনেক হয়েছে, এবার কান্না থামান মিসেস কায়নাত। তবুও রিচার্ডের কোনো কথাই যেন এলিজাবেথের কানে পৌঁছায় না। ধীরে ধীরে রিচার্ডের কণ্ঠে হুঙ্কারে ফিরে আসে তার আসল রূপ। তোর পৃথিবী লাগবে, আদর লাগবে, ভালোবাসা লাগবে, আমি আছি, সব কিছুর জন্য আমি আছি। দুনিয়ার সমস্ত সুখ তোর পায়ের নিচে এনে দেব। পৃথিবীর সব সুখ তোর জন্য কিনে আনবো আমি, শুধু তোকে হ্যাপি রাখার জন্য। কে কি বলেছে, কি করেছে, এসব কিচ্ছু দেখতে হবে না। তোর জন্য আমি একাই যথেষ্ট। পুরো এক দুনিয়ার ভালোবাসা তোকে আমি একাই দেব। হ্যাঁ, আমি একা। আর প্লিজ কাঁদে না জান, আমার মস্তিষ্ক ফেটে যাচ্ছে। আপনার জন্য আমি আছি, আমি আছি, আমি আছি। একই শব্দ 3 বার উচ্চারণ করে রিচার্ড। তাতেও কাজ না হওয়ায় হঠাৎ রূপ বদলায় তার কণ্ঠ। চোখ থেকে আরেকটা অশ্রু ঝরলে এক্ষুনি গেড়ে দেব। মেয়ে মানুষ এমনই, নরম সরম আচরণে এদের সঙ্গে পারা যায় না। যতক্ষণ না মেয়েদের সঙ্গে কঠোর হওয়া হয়, ততক্ষণ তারা তাদের জেদ থেকে নড়ে না। রিচার্ডের শেষ হুমকিতে এলিজাবেথের কান্না থেমে যায়, কিন্তু মন শান্ত হয় না। বারবার ইমান ওয়াসিমের বলা কথাগুলো মনে পড়তে থাকে। মনে পড়ে তার যমজ বোন ছিল। তার পরপরই ভেসে ওঠে সুরাকারের মুখ। এলিজাবেথ শুরু থেকে সবটা ভেবে দেখে, মিলিয়ে নিতে চায়, কিন্তু এটা কিভাবে সম্ভব? ইমান ওয়াসিমের ভাষ্যমতে সেদিন তার চোখের সামনেই এলিজাবেথের পুরো পরিবারকে ওরা মেরে ফেলেছিল। তাহলে কি? না, এটা অসম্ভব।
গত 2 বছর ধরে তার অলজাইমার রোগ ধরা পড়েছে, সুতরাং এর মাঝে এমন কিছু ঘটেনি এই বিষয়ে এলিজাবেথের পূর্ণ বিশ্বাস আছে। আর যদি মাঝখানের কোনো ঘটনা সে ভুলেও গিয়ে থাকে, তার পরিবার, বন্ধু, স্বজন নিশ্চয়ই জানত। তাছাড়া সুরাকার বলেছিল 2 বছরের সংসার, বাচ্চা, না না, সম্ভব না। এখানে দীর্ঘ সময়ের কাহিনী রয়েছে। এলিজাবেথের জীবনে কোনো পুরুষ ছিল না। তার কঠিন মনে প্রথম প্রেমের ঝড় তুলেছিল পার্টির সেই অজ্ঞাত লোকটাই। এক দেখাতেই যে তাকে আগলে রাখতে শুরু করেছিল, বটবৃক্ষের মতো দাঁড়িয়ে গিয়েছিল তার মাথার উপর, যার শরীরের গ্রাণ নিতে নিতে একসময় সেই মানুষটাকে নিজের পুরো অস্তিত্বের সঙ্গে মিশিয়ে নিয়েছিল এলিজাবেথ। অনেক হয়েছে এই লুকোচুরি, অনেক হয়েছে অনুভূতি নিয়ে খেলা, অনেক হয়েছে ভেতরে ভেতরে কষ্ট চেপে রাখা। আর না, জীবনে আর যতদিন আছে এলিজাবেথ বাঁচার মতো করে বাঁচবে, নিজের মতো করে বাঁচবে, যাকে ভালোবাসে তার সাথেই বাঁচবে। কেউ যেন তার রোগের সুযোগ নিয়ে তাকে ছিনিয়ে নিতে না পারে, সে সুযোগ আর সে রাখবে না। নিজেকে ভুলে যাওয়ার আগেই সে নিজেকে সঁপে দিতে চায় এমন একজনের হাতে যে তাকে কোনোদিন ভুলে যাবে না, এমনকি সে নিজেই নিজেকে ভুলে গেলেও না। এলিজাবেথ সমস্ত কান্না গিলে নেয়, জোরে শ্বাস টেনে সরাসরি বলেই ফেলল, আই কান্ট ডু ডেটিং অ্যান্ড দ্য মডার্ন ওয়ার্ল্ড রিলেশনশিপস। ইফ ইউ লাভ মি, ম্যারি মি। এলিজাবেথ ভেবেছিল তার এমন হঠাৎ এত বড় সিদ্ধান্তে অপরপক্ষ হয়তো গড়িমসি করবে, কিন্তু তাকে ভুল প্রমাণ করে উল্টো প্রস্তাব আসে। ওয়ান্ট টু গেট ম্যারিড? ইউ কনফিডেন্ট? আই এম আস্কিং ইউ ইফ ইউ ক্যান হ্যান্ডেল মি। এলিজাবেথ শক্ত করে ঢোক গিলে নেয়। ইয়েস, আই এম কনফিডেন্ট। দেন লেটস গেট ম্যারিড, লেটস ডু ইট। ওকে, রেজিস্টার পেপারস 25 মিনিটের ভেতর পৌঁছে যাবে। আমি আপনাকে দেখতে চাই। ঝলসে যাবে মি। আপনার জন্য আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে চাই। ওটা আবশ্যক, তবে সময় হোক। সঙ্গে সঙ্গে কল কেটে গেল। এলিজাবেথ যেভাবে ছিল সেভাবেই স্তব্ধ হয়ে বসে রইল। এখনো বিশ্বাস হচ্ছে না, কিছুই না, না নিজের বলা কথাগুলো, না তার বলা কথাগুলো। এত সহজে কেউ বিয়ের জন্য রাজি হয়ে যায় নাকি, তাও তার অতীত আর রোগ জানার পরেও? এলিজাবেথ ধরে নিল লোকটা হয়তো তার সঙ্গে মজা করছে, আর সবার মতোই শেষমেশ ছলনা করবে। কিন্তু তার সব ধারণা ভেঙে চুরমার হয়ে গেল যখন অসময়ে ব্ল্যাক হকের ডানা ঝাপটানোর শব্দ ভেসে উঠল। এলিজাবেথ ছুটে গেল জানালার কাছে। ব্ল্যাক হকের ঠোঁটে ধরা একটি পেপার, রেজিস্টার পেপার। শিরশিরে এক স্রোত এলিজাবেথের পুরো শরীর বেয়ে নেমে গেল। তার মানে কি সত্যিই লোকটা তার? এটা কি ডিলিউশন নয় তো? হঠাৎ ব্ল্যাক হকের ডানা ঝাপটে উড়ে যাওয়ার শব্দে হুঁশ ফিরে পেল এলিজাবেথ। তাহলে কি এটা সত্য? সত্যিই কি লোকটা তার এক কথায় তাকে বিয়ে করতে প্রস্তুত? না দেখে না ছুঁয়ে এক কথায় বিয়ে? যেখানে বিয়ের আগেই অজস্রবার সিড তাকে বিছানায় নিতে চেয়েছিল, সেখানে সে এক বাক্যে রাজি হয়ে গেল। এলিজাবেথের মনে পড়ে গেল কোথায় যেন পড়েছিল, সামওয়ানস টয় ইজ সামওয়ানস ড্রিম। সিডের কাছে সে কেবল একটি পুতুলি ছিল, অথচ এখন মনে হচ্ছে এই মানুষটার কাছে সে তার স্বপ্ন। এলিজাবেথ রেজিস্টার পেপার খুলল। ভেতরে দেখতে পেল একটি ডায়মন্ডের রিং আর 2টি চিরকুট। একটিতে লেখা, মিস্টার কায়নাত ইজ এনাফ ফর মিসেস কায়নাত। অপরটিতে লেখা, সরি ফর কামিং লেট ইন ইয়োর লাইফ, বাট নো, বেস্ট কামস লেট। আমি নিজেই নিজের কাছে প্রশ্নবোধক রেখা। সে কি আমার ব্যথা বুঝবে? কিছু মুহূর্ত আগে এমনটাই ভাবছিল এলিজাবেথ, কিন্তু এখন মনে হচ্ছে তার ব্যথা বোঝার মানুষ আছে। সে পেয়ে গেছে তার স্বপ্নের পুরুষকে, যে আকৃষ্ট হয় না সৌন্দর্যে না দেহে, যে ভালোবাসে, শুধুই ভালোবাসে, নিঃস্বার্থভাবে ভালোবাসে তাকে। হৃদয় কুঠোরে হাওয়াই মিঠাইয়ের মতো লেপ্টে থাকা পুরুষালী শরীরের সুঘ্রাণ যেন হঠাৎই তার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে সুখের বর্ষণ নামিয়ে আনে। মন ভিজে যাওয়া ঝিরঝিরে হাওয়া ছুঁয়ে গেল রমণীর হৃদয় মন্দির। অধরে হালকা আলোড়ন দোলা দিল। তারপর আর ভাবল না, সে সই করে দিল। এভাবেই সম্পূর্ণ হলো অদ্ভুত একটি বিয়ে, যেখানে ভালোবাসা ছিল কানায় কানায় পূর্ণ। কিছুক্ষণ পর আবার রিচার্ডের কল এলো। এলিজাবেথকে তখনও যেন বিস্ময় কুয়াশার মতো চারিদিক থেকে ঘিরে রেখেছিল। ও কল রিসিভ করতেই জিভের জড়তা কাটাতে না পেরে হিমশিমে কণ্ঠে বলে উঠল, বিয়ে করে নিলেন আমায়? হে ওয়াইফি। কণ্ঠস্বর গম্ভীর, অথচ কতটা আদুরে শোনালো তার ডাক। এলিজাবেথ তখনও বিস্ময়ের শিহরণে শিহরিত। ওয়াইফি? মাই ওয়াইফি, ইউ আর মাই ওয়াইফ, ওয়াইফি। এভাবে হঠাৎ এমনভাবেই বিয়ে করে নিলেন আমায়? রিচার্ডের সেই দাম্ভিক কণ্ঠস্বর। ইয়েস বেবি, ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম নট আদার্স ওভারসাইজড ব্যাগি স্নিকার্স। তাই বলে এক কথায় বিয়ের জন্য রাজি হয়ে গেলেন? কেন হব না? আই এম প্রিটি সিরিয়াস অ্যাবাউট ইউ, মোর দ্যান মাই লাইফ লাই লাভ। একবার ভালোবাসি বলবেন? বলুন। এখন না। কখন? কোপারে ঠোঁট রেখে। মধ্যরাতে হঠাৎ মনে হলো সাপের মতো কোনো অচেনা অনুভূতি শরীর বেয়ে বেয়ে উঠে আসছে। উষ্ণতার এক নরম স্রোত চামড়ার উপর দিয়ে বয়ে যায়।
ধীরে ধীরে সেই অদৃশ্য উপস্থিতি প্যাঁচাতে প্যাঁচাতে ঘাড়ের কাছে এসে থামে। অকস্মাৎ কাঁধের কাপড় সরে যায়, নিঃশব্দে একটি ঠোঁট আলতো করে ছুঁয়ে যায় কপালে। ফিসফিসে এক শব্দ ভেসে আসে অন্ধকারে, ভালোবাসি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।